হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমাদের সকালবেলা আমাদের ক্লাস আছে কি, আমাদের হচ্ছে রিটেন নিয়ে। সো রিটেন নিয়ে আমরা একটু ফাইট করব। সো যারা যারা আছি আমরা সবাই রিটেন ফাইটার। ব্যাপারটা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আমি সকালে ক্লাস নিই না। হ্যাঁ, কালকে রাত্রে আমাকে বলতেছে তানভীর ভাই যে আড়াইটার দিকে ক্লাস নিতে হবে সকালে। হ্যাঁ, আড়াইটা না, দেড়টার দিকে। বললাম যে দেখি এখন। তখন আমি গেছিলাম মিরপুরে খাইতে। হ্যাঁ, মিরপুর থেকে অল অ্যারাউন্ড 12 কিলোমিটার আমার বাসা। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই থাকি। তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, ঘুমাইছি 6টার দিকে। 6টার দিকে উঠে 9টার দিকে প্যারা নিয়ে অফিসে এসে ক্লাস নেওয়াটা খুব প্যারা। আমি অ্যাজ ইউজুয়াল যেহেতু সকালে উঠি না, কাজেই দেখবা যে, বাট তোমাদের যেহেতু টাইম দিছি, বাট আমাদের লাস্ট টাইম আমার সুখের থেকে তোমাদের পড়াশোনা করাটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো একদিনের জন্য নিজের সুখটাকে স্যাক্রিফাইস করছি। স্যাক্রিফাইস করে আসলে আমি সকালবেলা এই যে জাস্ট বাসায়ও ব্রাশ করতে পারি নাই, অফিসে এসে ব্রাশ করছি। তারপরে হচ্ছে যে কিছুই খাই নাই, জাস্ট ব্রেকফাস্ট তোমাদের সাথে শুরু করতেছি পানি দিয়ে। হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে যে দেখো, যা বাসায় পড়েছিলাম ওইটা পরেই আসছে। তো তোমরা সকালকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, সবাই রেডি থাকবা। সো আজকে ব্রেকফাস্ট করলাম পানি দিয়ে। আমি অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট করি না। হ্যাঁ, একদম উপরে দুপুরে উঠি। দুপুরে উঠে ধরো 3টা সাড়ে 4টার দিকে উঠে একদম দুপুরে খাবার খাই। সারা রাত ধরে সিরিজ দেখি। আর আজকে আসে এখন, বুঝছো? তো এই হচ্ছে আমার রুটিন। আমি তো এই জন্য দেখবা যে চোখ মুখ সব ফুলে আছে, ঘুম ঘুম ভাব। আর সকালে তো যেহেতু ক্লাস নিই না, মানে আমি কোনো ক্লাসই সকালে নিই না। ওই আমি ক্লাস নিই আড়াইটাই, নাহলে সন্ধ্যায়। আমার সব ক্লাসের শিডিউল এখানে, বুঝছো? তো তারপরেও কষ্ট করে আসি তোমাদের জন্য, যেহেতু কষ্ট করে আসছি। তো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস করবা এবং সকলে অন টাইমে ক্লাস করবা। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। সো আমরা আজকে আলোচনা করবো কোঅর্ডিনেটের লিখিত প্রস্তুতি নিয়ে। সো আগে তোমাকে বুঝতে হবে যে প্রশ্নগুলা কেমন আসে। প্রশ্নগুলা কেমন আসে। কেমন আছেন ভাইয়া? খুব ভালো নেই, কারণ ঘুম থেকে উঠে আসছি, ঘুম হয়নি। 2-3 ঘন্টার মতো একটা ঘুম হয়েছে। সো এই ঘুম দিয়ে কিচ্ছু হবে না। এখন তোমাদের ক্লাস নিয়ে আবার ঘুমাবো। এখন দেখো, আমি মাহিম পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে শুরু করলাম। এখন দেখো আমরা একটু অ্যানালাইসিস করব। হ্যাঁ, কিসের অ্যানালাইসিস? ডিইউবি ইউনিটের অ্যানালাইসিস করব। কিসের অ্যানালাইসিস? ডিইউবি ইউনিট, বি ইউনিটের অ্যানালাইসিস। বি ইউনিটের অ্যানালাইসিস। আচ্ছা দেখো, বি ইউনিটে বি ইউনিটে ভাইয়া রিটেন পরীক্ষা না, রাইটিং না, ওটা রিটেন। হ্যাঁ, রিটেন পরীক্ষা না দিলে কি এই ক্লাস করা লাগবে? তুমি রিটেন পরীক্ষা না দিলে তুমি চান্স পাবা কেমনি? তুমি কি খালি এমসিকিউ দাগায় চান্স পাবা? আচ্ছা, সো আমরা প্রথমেই দেখি আমাদের 3টা ভাগ থাকবে পরীক্ষায়। কয়টা ভাগ? 3টা ভাগ। একটাতে থাকবে সাহিত্য, একটাতে থাকবে ব্যাকরণ, আর একটাতে থাকে নির্মিতি। নির্মিতি মানে কি? নির্মিতি মানে যেটাকে তুমি নির্মাণ করো, নির্মাণ করবা, নির্মাণ করবা। সো নির্মাণ করবা কি কি? নির্মাণ করা যায় তোমার হচ্ছে সারাংশ সারমর্ম, সারাংশ সারমর্ম। তারপর আর কি কি নির্মাণ করা যায়? ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ। এরপর কি নির্মাণ করা যায়? এরপরে হচ্ছে তোমার অনুবাদ, অনুবাদ, প্রবন্ধ। তারপরে আর কি আসে? পত্র লিখন। এগুলো সব কি? এগুলো আমার নির্মাণ করা যায়। পত্র লিখন, ট্রান্সলেশন,
যেমন যারা সি ইউনিটে পরীক্ষা দিবা, যারা কমার্সের আসো তাদের কিন্তু প্যাটার্ন একরকম, যারা আর্টসে আসো তাদের প্যাটার্ন একরকম, প্যাটার্ন একরকম। সো আমরা এখানে দুইটা ভাগ পড়বো। প্রথমে পড়বো বি ইউনিটের। অনেক বন্ধুরা আসো যারা সি ইউনিটে পরীক্ষা দিবা, সেই ইউনিটেরটা নিয়ে আলোচনা করব। অনেকে আসো হচ্ছে তোমরা খুলনায় পরীক্ষা দিবা, সো খুলনারটা নিয়ে আলোচনা করব। অনেকে আসো এ ইউনিটে দিবা, এই ইউনিটটা নিয়ে আলোচনা করবো। প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা আলোচনা থাকবে আজকে। ওকে, আজকে জাস্ট আমরা অ্যানালাইসিস করব। আর পড়বো কোন দিন? পড়বো হচ্ছে আগামীকালকে রাত 9টায় তোমার ক্লাসটা দিব। সো আগামীকাল রাত 9টায় তোমরা হচ্ছে করে নিও ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, দেখো এখন প্রথমেই আমার এই যে 24-25-এ একটা প্রশ্ন আসছিল, প্রশ্নটা কোথা থেকে আসছে দেখো, গৃহ প্রবন্ধ থেকে একটা প্রশ্ন আসছে। এবং এইখানে প্রশ্ন ছিল কয়টা? 5টা প্রশ্ন ছিল, 5টা 10 মার্কের, মানে প্রতিটা প্রশ্নের জন্য তোমার 5 × 2 করে দেওয়া ছিল। 5 × 2 = 10। তাহলে তোমার গৃহ, এটা কি শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস? এটা হচ্ছে ফুল সিলেবাস। কোন সিলেবাস? ফুল সিলেবাসের প্রশ্ন, মানে শর্ট সিলেবাসের বাইরের প্রশ্ন। তাহলে তোমরা যারা যারা শর্ট সিলেবাস করো, ভাইয়া শর্ট সিলেবাস পড়ার দরকার নাই, শর্ট সিলেবাস আসবে না, 5 মিনিট পড়লেই হবে, একটা রিভিশন দিয়ে গেলেই হবে, এইখানে এসে দেখো মারাটা খেয়ে যাবা। কারণ প্রশ্নকর্তা সে তোমার শ্বশুর না, তোমাকে আগে থেকে বলবে না প্রশ্ন কোথা থেকে করব। দেখো গৃহ যারা গতবার পড়ে যায় নাই, হ্যাঁ গতবার তোমরা যারা গৃহ পড়ো নাই, তারা কিন্তু পরীক্ষায় যায় ঠিকই কট খেয়ে গেছো, কট খেয়ে এখন সেকেন্ড টাইমার হিসাবে লিখতেছো। কারণ গৃহ জিনিসটা আমরা তখন দেখিই নাই যে আসলে গৃহটা কি, কারণ ও তো পড়েই নাই, ওকে পড়ানো হয়ও নাই, ও পড়েও নাই। অথচ আমার যে স্টুডেন্ট তাদেরকে আমি গৃহ একদম পড়াইছি ডিটেলসে। মোরওভার রেজাল্ট হচ্ছে আমার এক স্টুডেন্ট ডিইউতে 36তম হয়েছে। সে লতে পড়তেছে এখন, জিসান নাম। এবং জিসান ভাইরাল হয়েছিল। কেমনে ভাইরাল হয়েছিল? ওকে হচ্ছে পরীক্ষার দিন কার জন্য ঢুকতে দেয় নাই, সো এটা নিয়ে একটা ভিডিও করছিল। প্রায় 3.1 না 4.1 মিলিয়ন ভিউ ছিল। ওখানে যে দুজন ছিল, জিসান এবং আফফান, আশিকুর রহমান আফফান। সো আফফান সম্ভবত বন্দি পাঠশালায় করছিল, আর জিসান একদম আমার প্রাইভেট ব্যাচে, ও আমার কাছে প্রাইভেট পড়তো অফলাইনে। সো দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ, যে তুমি আসলে এই যে ফুল সিলেবাস শর্ট সিলেবাসে যারা প্যারায় আসো, তোমার একটু হলেও পুরা ফুল সিলেবাসটা তোমাকে পড়তে হবে, পুরা ফুল সিলেবাসটা পড়তে হবে। আহ্বান, বাঙালির নব্য লেখক দিকের প্রতি নিবেদন, নুরুল দিনের সারা জীবন, বিভীষণের প্রতি মেঘনাদ, এগুলো একদম পড়তে হবে। যেমন গত বছর প্রথম প্রশ্নই ছিল বিভীষণের প্রতি মেঘনাদ থেকে, রাবণ অনুজ লক্ষ্মী রাবণাত্ম, যে এখানে লক্ষ্মী কোন কি হিসাবে ব্যবহার হয়েছে, এগুলা কি হিসাবে ব্যবহার হয়েছে। সো প্রশ্ন আগে তোমাকে বুঝতে হবে। আমি তোমাকে হুদায় পড়াই গেলাম হবে না, তোমাকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। আমরা প্রত্যেকটা ক্লাসে প্রশ্ন অ্যানালাইসিস করেই পড়ি, ফাইনাল ফাইটে যেগুলো আছে এখানেও প্রশ্ন অ্যানালাইসিস করেই পড়বো। তাহলে দেখো আমরা এইটা এখান থেকে নিশ্চিত হইলাম যে আমাদের ফুল সিলেবাস পড়তে হবে। তোমরা যারা বাবুরা শর্ট সিলেবাস আসছো, শর্ট সিলেবাস তো পড়বাই, বাই এনি চান্স শর্ট সিলেবাস থেকে প্রশ্ন দিল না, তাহলে আমাকে কোথা থেকে? ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসতে পারে। গতবার যেহেতু গৃহ থেকে প্রশ্ন আসছে ফুল সিলেবাস থেকে, এবারের প্রশ্ন আবারও ফুল সিলেবাস থেকেই আসতে পারে, রিটেনের কোশ্চেন আসতে পারে। এবং শর্ট সিলেবাস থেকে আসলে তো ভালো, কারণ শর্ট সিলেবাস আমরা বিগত 2 বছর ধরে শর্ট সিলেবাস থেকেই পড়ছি, কাজে শর্ট সিলেবাস থেকে তো আসলে আমরা সবাই পারবো। এবং এই যে ফুল সিলেবাস, সেই ফুল সিলেবাস থেকেও কিন্তু আমার পড়া লাগবে। কারণ গত বছরের প্রশ্ন তাই বলতেছে। ওকে, তারপর দেখো ব্যাকরণ থেকে কিছু আসে নাই। ব্যাকরণ থেকে কিছু আসে নাই মানে ব্যাকরণ থেকে প্রশ্নটা কেমনে দেয় আমরা প্রশ্নটা দেখবো। নির্মিতি থেকে একটা সারমর্ম থাকে এবং একটা বঙ্গানুবাদ থাকে। দেখো অনুবাদ কিন্তু অনুবাদ হবে না, এটা ভাব সম্প্রসারণ হবে। শালা লিখে দিয়েছিলাম কি, লিখছে কি? ভাব সম্প্রসারণ। তো দেখো এরপরে সাহিত্য থেকে 23-24 সেশনে কি আসছিল? আমার পথ, যেটা একটা শর্ট সিলেবাসের, এটা শর্ট সিলেবাসের প্রশ্ন, ঠিক আছে। তারপরে 22-23-এ কি আসছিল? 22-23-এ তোমার আসছিল মানব কল্যাণ থেকে। কোথা থেকে আসছিল? মানব কল্যাণ থেকে। তুমি একটা জিনিস দেখো, গত 3 বছরের প্রশ্ন হয়েছে কোথা থেকে? 3 বছরের প্রশ্ন হয়েছে মানব কল্যাণ থেকে, আমার পথ থেকে, আবার গৃহ থেকে। তার মানে এই যে গৃহ, আমার পথ, মানব কল্যাণ, এই তিনটাই কি? এই তিনটাই হচ্ছে প্রবন্ধ।
এই তিনটাই কি ভাইয়া? এই তিনটাই হচ্ছে প্রবন্ধ। আমার বই আর কি কি প্রবন্ধ আছে? বাংলার নব্য লেখক দিগের দিগের প্রতি নিবেদন, তাই তো? আমি একটা জিনিস শিওর হইলাম, গত 3 বছর গত 3 বছর 22, 23, 23, 24, 24, 25-এ আবার প্রবন্ধ থেকে প্রশ্ন আসছে, প্রবন্ধ থেকে প্রশ্ন আসছে। তাহলে এবারেও প্রবন্ধটা একটু গুরুত্বপূর্ণ। তার মানে এই যে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এই প্রবন্ধটা কি আমার ফুল সিলেবাসের অন্তর্ভুক্ত? এটা কি আমার ফুল সিলেবাসের অন্তর্ভুক্ত? কাজেই এবারও প্রবন্ধ থেকেই প্রশ্ন আসতে পারে। গত 3 বছর যেহেতু তোমার এইখান থেকে প্রশ্ন আসছে, এবারও কি থেকে প্রশ্ন আসবে? এবারও প্রবন্ধ থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা আছে, কারণ গত 3 বছর আমাকে তাই বলছে যে গত 3 বছরে প্রবন্ধ থেকে আসছে, তাহলে এবারেও প্রবন্ধ থেকে আসতে পারে। এবং প্রবন্ধ আছে কি বাকি বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, আরও তোমার বই যে যে প্রবন্ধ আছে সেই প্রবন্ধগুলো কি অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট। কিসের জন্য? লিখিতর জন্য। এখন আরেকটা কাহিনী হইতে পারে, এটা কন্ডিশন নাম্বার 1। এটা কি? এটা হচ্ছে কন্ডিশন 1, যে গত 3 বছর যেহেতু প্রবন্ধ থেকে আসছে, এবারও প্রবন্ধ থেকে আসবে। কন্ডিশন 2টা কেমন? কন্ডিশন 2টা হচ্ছে, যেহেতু প্রবন্ধ আসছে, প্রবন্ধর পরে শিক্ষকদের আসলে পছন্দ কি? যে প্রবন্ধ একটু কঠিন কঠিন টাইপ, তাহলে কঠিন টাইপ যেহেতু আসছে, কঠিন টাইপ থেকে দিচ্ছে, কন্ডিশন 2 হইতে পারে যে প্রবন্ধ যেহেতু আর নাই, বাঙালির নব্য লেখক দিগের প্রতি নিবেদন যদি না দেয়, তাহলে যেই জিনিসটা আসতে পারে সেইটা হচ্ছে তোমার কবিতা থেকে। এখন কবিতা কোনগুলা পদ্য কঠিন কঠিন আছে? বিভীষণের প্রতি মেঘনাদ আছে, তারপরে হচ্ছে তোমার আমি কিংবদন্তির কথা বলছি এইটা আছে, তারপরে তোমার হচ্ছে ফেব্রুয়ারি 1969 আছে, 18 বছর বয়স আছে, সোনার তরী আছে। এই কবিতা যেগুলো কঠিন, বিদ্রোহী, এই কবিতাগুলোও কিন্তু আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, কাজে শর্ট সিলেবাস ফুল সিলেবাস মিলাই কিন্তু তোমার এই এই জিনিসটা পড়তে হবে। বুঝতে পারছো? তাহলে কন্ডিশন 2 কি? কন্ডিশন 2 হচ্ছে আমাকে পদ্যগুলো ভালো করে পড়তে হবে, পদ্যগুলো ভালো করে পড়তে হবে, বহুত শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস। কন্ডিশন 3 হচ্ছে, ধরো ডিউয়ের রিটেন সম্ভবত একটু মনস্তাত্ত্বিক হয়, মানে আমার লেখনির গুরুত্ব কতটুকু বা আমি লিখতে পারতেছি কতটুকু, এই জিনিসগুলো আসলে দেখা হয়। কাজে প্রথমত যদি আমার প্রবন্ধ নাও আসে, হ্যাঁ, প্রথমত আমরা যেহেতু বিগত 3 বছর দেখছি প্রবন্ধ আসে, এবার যদি প্রবন্ধ নাও আসে, তারপরে প্রবন্ধ না আসলে কবিতা আসার সম্ভাবনা আছে, এবং কবিতা যদি না আসে তখন আমার বইয়ের যে ইয়াগুলো আছে, যেমন হচ্ছে অপরিচিতা, বিলাসী, তারপরে তোমার হচ্ছে মাসি পিসি, তারপর হচ্ছে রেইনকোট। হ্যাঁ, রেইনকোট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক, কারণ রেইনকোট কি একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, প্রবন্ধের সাথে কিন্তু এটা একটা মিল আছে। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে নেকলেস থেকেও আসার সম্ভাবনা আছে, আহ্বান। হ্যাঁ, সো যদি ফুল সিলেবাসের বাইরে মানে ফুল সিলেবাসে করতে যাই, তাহলে আহ্বানও কিন্তু ইম্পর্টেন্ট, নুরুল দিনের সারা জীবনও অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট। সো তোমাকে আগে বুঝতে হবে যে পদ্যর কোনগুলো পড়বো আর গদ্যর কোনগুলো পড়বো, এই জন্যই বিশ্লেষণটা জরুরি। যেহেতু 3 বছর আমি গত বছর ওকে এটা পড়াইছি কেন? হ্যাঁ, আমি ওইটাকে ওকে গৃহ পড়াইছি কেন? কারণ আমি জানি ওকে আমি গৃহ আর বাংলার নব্য লেখক দিকে প্রতিনিবেদন ভালো করে পড়তে বলছিলাম। কেন পড়তে বলছিলাম? কারণ আমি দেখছি আগের 2 বছর কি মানব কল্যাণ আর আমার পথ আসে, মানব কল্যাণ আর আমার পথ আসে, এই দুইটাই প্রবন্ধ। তার মানে ওকে আমি বলছি তুই যদি গৃহ বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন পড়ে যাস ভালোভাবে, তুই সেখান থেকে কমন পাবি। সেইটাই হয়েছে। এই জন্যই আমাদের প্রশ্ন অ্যানালাইসিসটা দরকার। তোমরা নিজেরাই দেখছো যেখানে আমার হচ্ছে আমার পথ আছে, মানব কল্যাণ আছে, এবং কি আছে? গৃহ আছে। কি আছে? গৃহ আছে। ওকে, তাহলে এই যে এই 3টা জিনিস আমার থাকলো। ওকে, এরপর দেখো নির্মিতি থেকে সারমর্ম থাকছে, বঙ্গানুবাদ থাকছে, আবার ভাব সম্প্রসারণও থাকতে পারে। এবং তাহলে তোমাদের নির্মিতির জন্য কি কি পড়তে হবে? সারমর্ম, এটা পড়তেই হবে, কারণ দেখো প্রত্যেক বছরেই সারমর্ম আছে, তার মানে একটা সারমর্ম থাকবে, একটা সারাংশ আর একটা সারমর্ম থাকবে। সারমর্ম কি? সারাংশ হচ্ছে তোমার, সারাংশ কি? সারাংশ হচ্ছে কবিতার ছোট মানে গল্পের অংশ, গল্পের ছোট অংশ। সারমর্ম কি? সারমর্ম হচ্ছে কবিতার ছোট অংশ। তো তোমার একটা কবিতা দিয়ে দিবে, একটা কবিতা দিয়ে দিল, সেই কবিতার ছোট অংশ তোমাকে দিয়ে বলতে পারে। যেমন হচ্ছে আমাদের অনেক কবিতা আছে না, যে বসুমতী তুমি কেন এত, তারপরে হচ্ছে তোমার ধন্য ধন্য পুষ্পে ভরা, তারপরে এরকম অনেক কিছু আছে। আমি তোমাদেরকে লিস্ট দিয়ে দিব, ওই লিস্টগুলো পড়ে গেলেই হবে।
ওই লিস্টগুলো পড়ে গেলেই হবে। তোমাদের আহ্বান আর লেখক দিকের প্রতি নিবেদন পড়াবো। তোমাদেরকে তোমাদেরকে আমি পড়াবো, সমস্যা নেই। তোমাদেরকে যেগুলো যেগুলো বাদ দিচ্ছেন আমি পড়াই দেবো নি, একটু কষ্ট হলেও তোমাকে হচ্ছে তোমাকে এই জিনিসগুলো একটু পড়তে হবে। কারক বিভক্তি পড়াইছি, প্রকৃতি প্রত্যয় এখনো ফাইনাল ভাইটা পড়ানো হয় নাই, ওটা পড়াবো, সমস্যা নেই। ঠিক আছে, এখন এটা গেল হচ্ছে তোমার আমার ডিইউ এর জন্য। হ্যাঁ, তারপরে এর আগে দেখো 21-22-এ অপরিচিতা থেকে তোমার 2 নম্বরের প্রশ্ন আসে। তারপরে এই যে বিভীষণের প্রতি মেঘনাদ থেকে আসে কত 20-21 সালে। তাহলে তোমার পদ্য যদি আসে তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ, তারপর কঠিন কঠিন যে কবিতাগুলো আছে সোনার তরী, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার 18 বছর বয়স, তারপরে আর কি আসতে পারে তোমার হচ্ছে ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতাগুলো কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট, এগুলো থেকেও লিখিত প্রশ্ন হইতে পারে। হ্যাঁ, আবার দেখো এখানে এই যে রেইনকোটের কথা বলছিলাম, রেইনকোট থেকে যেহেতু একবার হয়ে গেছে, সো রেইনকোট থেকে আসার একটু সম্ভাবনা আছে, কারণ আমার ওই 3টা টাইপ কি প্রবন্ধ। সো রেইনকোট বাদে যেগুলো আছে এখন, তাহলে তুমি দেখো অপরিচিতা, রেইনকোট, আবার দেখো জীবন বৃক্ষ। দেখছো লেখকদের তাদের প্রবন্ধ কত ভালো লাগে, তারা খালি প্রবন্ধই দিতে হয়, প্রবন্ধ সাম্যবাদী। তার মানে এবার ধরো এমনও হইতে পারে যে একটা প্রবন্ধের সাথে তোমার একটা কবিতা দিল, মানে একটা প্রবন্ধ দিল তার সাথে বিদ্রোহী দিয়ে দিল, মানে তোমার প্রবন্ধ বাকি আছে কি বাঙালি নব্য লেখক দিকের প্রতি নিবেদন, তার সাথে বিদ্রোহী দিয়ে দিতে পারে, যেহেতু এই টাইপের কোশ্চেন আমরা আগে দেখছি। হ্যাঁ, তো আমাদের আগের কোশ্চেন থেকে ধারণা নিতে হবে। তাহলে বাকি যেগুলো আছে, হ্যাঁ, বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমাকে পড়তে হবে। বিলাসী, তারপরে হচ্ছে মাসি পিসি। আমরা কিন্তু দেখতেছি কোশ্চেন রিপিট হচ্ছে না, কোশ্চেন রিপিট হওয়ার সম্ভাবনা কম। তাহলে আসে নাই কি কি, আসে নাই হচ্ছে বিলাসী, আসে নাই কি কি, আসে নাই তোমার আহ্বান, আসে নাই কি কি বাঙালির নব্য লেখক দিকের প্রতি নিবেদন, আসে নাই কি মানে পদ্যের মধ্যে মাসি পিসি। হ্যাঁ, সো এই জিনিসগুলো আসে নাই, এই জিনিসগুলো আসে নাই, কাজে এই জিনিসগুলো আমাকে আগে ভালো করে শেষ করতে হবে। যখন এই জিনিসগুলো শেষ করব, যেগুলো আসে নাই বিগত বছরে, সেগুলো শেষ করার পরে আমি বাঙালির নব্য লেখক দিকের প্রতি নিবেদন পড়ব, তারপরে যেই কবিতাগুলো আছে সেই কবিতাগুলো আমি পড়ব। ঠিক আছে, এইটা হচ্ছে কাজ। মানে যেগুলো আসে নাই সেগুলোকে আমি বেশি গুরুত্ব দিয়ে পড়বো, আর যেগুলো আসছে সেগুলোকেও পড়বো বাট একটু কম গুরুত্ব দিয়ে, কারণ বলা যায় না আবার রিপিটে করতে পারে, রিপিটে করতে পারে। এরপরে দেখো, এরপরে দেখো আমাদের এখানে অনুচ্ছেদ 21-22 সালে যেটা ছিল, দেখো অনুচ্ছেদ থেকে পদ রূপান্তর। পদ রূপান্তর মানে কি, তোমার একটা পদ থাকবে, সেই পদ থেকে একটা রূপান্তর করতে পারে। পদ রূপান্তরের অনেক মানে পদ পরিবর্তনের অনেক নিয়ম আছে। আমি হচ্ছে নার্সিং এটা এই দিন পড়াবো, সমস্যা নাই। যারা নার্সিং এর আছো তোমরা কোনোই টেনশন নিও না বাবুরা। তোমাদের 1 তারিখে একটা ক্লাস আছে, 1ই ডিসেম্বর মানে 1লা ডিসেম্বর, যেটাকে হচ্ছে আমাদের ভাইয়ারা বলতো 1 ডিসেম্বর। সো 1লা ডিসেম্বর নার্সিং ক্লাস এটা পড়াই দিব নি, সমস্যা নাই। যারা নার্সিং আছো টেনশন নিও না। 20 থেকে 25টা নিয়ম আছে, 20 থেকে 25টা নিয়ম পড়লে ইজিলি হয়ে যাবে। বিপরীত শব্দ লিখন, এটার জন্য তোমাকে বিরোচন ফলো করতে হবে। দেখো বিপরীত শব্দও কিন্তু আসতেছে, হ্যাঁ, সো বিপরীত শব্দটাও ইম্পর্টেন্ট। এটার জন্য আমি কি ফলো করব, বিরোচন ফলো করব। ওকে, সো বিভীষণের প্রতি মেঘনাদ গেল, সৃজনশীল গেল আমার। অনুচ্ছেদ শুদ্ধি আছে এরপর। অনুচ্ছেদ শুদ্ধি মানে কোন অপপ্রয়োগ, যেটা এটা হচ্ছে টাইপ অফ অপপ্রয়োগের মধ্যে, অপপ্রয়োগের মধ্যেই পড়ে। হুম, আর বঙ্গানুবাদ আছে, ভাব সম্প্রসারণ আছে। ওকে, বাদ দাও। এবার দেখো আমার রিটেন সাজেশন, এখন অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করার পরে এখন দেখবো সাজেশন। হ্যাঁ, সাজেশনটা কি আসবে, সাজেশনটার দিকে যদি আমরা লক্ষ্য করি, সাজেশনে যদি আমরা লক্ষ্য করি, জীবন বৃক্ষ গদ্য না কবিতা, জীবন বৃক্ষ গদ্যও না, জীবন বৃক্ষা কবিতাও না, জীবন বৃক্ষা হচ্ছে কি, জীবন বৃক্ষ হচ্ছে একটা প্রবন্ধ। সো ডিউ এর টিচারদের প্রবন্ধ খুব পছন্দ। জীবন বৃক্ষ আসছে তোমার হচ্ছে মানব কল্যাণ আসে, আমার পথ আসে, গৃহও চলে আসে, তাহলে বাদ থাকলে একটা নব্য লেখক দিকের প্রতি নিবেদন। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা একটু দেখি সাহিত্য। সাহিত্য থেকে কি 10 নম্বরের একটা প্রশ্ন হবে, ব্যাকরণ থেকে 5 নম্বরের প্রশ্ন হবে,
এবং নির্মিতি হবে কি 5 থেকে 10 নম্বরের প্রশ্ন থাকতে পারে। তো এখন আমার এই সাহিত্য থেকে কি কি আসতে পারে? সাহিত্য থেকে তোমার হচ্ছে প্রথমেই আসবে বিলাসী, মানে বিলাসী আসতে পারে। মানে সবার প্রথমে আমরা যেটা সাজেশন দিব, প্রবন্ধ দিয়ে সাজেশন দিই। বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন, বাংলার নব্য, এটা প্রবন্ধ, এটা একটু ইম্পর্টেন্ট কারণ বিগত বছরের প্রবন্ধ যেহেতু আসছে। তারপর তোমার বাদ থাকলো কি মাসি পেশি, মাসি পেশি, মাসি পেশি, বিলাসী, নেকলেস, এইটা যেহেতু একটু উন্নত চরিত্রের, এটাও আসতে পারে। তাহলে বাংলা নব্য, মাসি পেশি, বিলাসী, নেকলেস, প্লাস আগে যেগুলো আসছে, আগে যা আসছে, আগে যা আসছে। এখন আগে কি কি আসছে? আগে আসছে হচ্ছে প্রবন্ধ সেগমেন্ট থেকে। আগে কি কি আসছে? আগে আসছে হচ্ছে ভাব ও কাজ। ভাব কাজ তো তোমাদের নাই, বারবার এটা বলছি কেন, কারণ এটা 9 10-এ আছে নজরুল। এটা আমার পথ আসছে, আমার পথ, এটা আসতে পারে। আবার মানব কল্যাণ, মানব কল্যাণ, যদিও বিগত বছর আগের প্রশ্ন আসে নাই, তারপরে এগুলো আসতে পারে মানব কল্যাণ। তারপরে আসছে হচ্ছে তোমার গৃহ, গৃহ, ঠিক আছে। এইগুলো কি অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট। কোনোটা বাদ গেছে নাকি? সাহিত্যের মধ্যে কোনোটা বাদ গেছে নাকি? কোন কিছু বাদ গেছে ভাইয়ারা? দেখো তো এখানে বাংলা নব্য আছে, মাসি পেশি আছে, আগে আসে আহ্বান আসে, হ্যাঁ আহ্বান আসে। এটা কি? এটা হচ্ছে পদ্য, এটা হচ্ছে গদ্য, হ্যাঁ গদ্য ও প্লাস প্রবন্ধ। ও আর একটা কথা, যদি এই গদ্য প্লাস প্রবন্ধ থেকে না হয়, যেমন গ ইউনিটে আবার কি এই লাল সালুয়া সিরাজউদ্দৌলা থেকে প্রশ্ন হয়েছে। তো তোমাদের যদি গ ইউনিটের মতো করে যে লাল সালু বা সিরাজউদ্দৌলা থেকে দিই, প্রবন্ধ নাই যেহেতু প্রবন্ধ পাচ্ছি না, লাল সালুয়া সিরাজউদ্দৌলা থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে। লাল সালু সিরাজউদ্দৌলা পড়তে হবে। এটার সাথে কি পড়তে হবে? এটার সাথে হচ্ছে তোমার প্রতিদান, সোনার তৈরি, সোনার তৈরি, তাহারই পরে মনে, তাহারই পরে মনে, এটা এক ক্যাটাগরি। আর এক ক্যাটাগরিতে আসতে পারে তোমার 18 বছর বয়স, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি, মানে তোমার বইয়ে যা আছে সব পড়তে হবে, কথা বলছি। কারণ এখানে কি, এখানে হচ্ছে ফুল সিলেবাসে ফোকাস করব, ফুল সিলেবাস ফোকাস, নট শর্ট সিলেবাস, ফুল সিলেবাস ফোকাসড। কারণ গত বছর যেহেতু শর্ট সিলেবাস থেকে বাইরের প্রশ্ন আসছে, ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসছে, হ্যাঁ, তো এগুলো আসতে পারে। তাহলে দেখো আমি কিংবদন্তির কথা বলছি, এখান থেকে আসতে পারে। ওকে, এখন দেখো ব্যাকরণ, ব্যাকরণে কেমনে প্রশ্ন হয় সেটা একটু পরে দেখবো। নির্মিতি থেকে কি কি প্রশ্ন হবে সেটা দেখবো, হ্যাঁ। তাহলে এখন সাহিত্য অংশের জন্য আমরা কিছু নির্দেশনা দেখি, যে সম্পূর্ণ কবিতা ও গদ্যকে আমরা কি করব, ছোট ছোট কিছু অংশে বিভক্ত করব। বিগত প্রশ্নের আলোকে অনুচ্ছেদ থেকে প্রশ্ন উত্তর তৈরি করতে হবে, যেটা একমাত্র তোমার হচ্ছে এই কিংবদন্তি বইয়ে দেখতে পারবা। আবার এইটা হচ্ছে অভিযাত্রী বইও আছে, অভিযাত্রী বইও আছে, হ্যাঁ। সো অভিযাত্রী, কিংবদন্তি কিংবা বাংলাবাজ বইও আছে, বাংলাবাজ সরি বাংলা বিচিত্রা বই আছে। বাংলাবাজ মনে হয় রিটেন থেকে দেওয়া আছে কিনা আমি জানি না। সো কিংবদন্তি পড়বা, অভিযাত্রী পড়বা, বাংলা বিচিত্রা পড়বা। এরপর দেখো অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষায় বেশি হয়, প্রতিটি গুরুত্বপূর্ণ লাইনে তুমি ব্যাখ্যা জানতে হবে, হ্যাঁ। তোমার প্রতিটি যেই লাইনগুলো গুরুত্বপূর্ণ সেটা বলবো। রচয়িতা উৎস, এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য লাগবে, বাট এখানে খুব বেশি লাগে না। বাট তোমাকে এই যে শব্দার্থ বা টিকা, এটা খুব ভালো করে পড়তে হবে। শব্দার্থ বা টিকা এটা খুব ভালো করে পড়তে হবে, কারণ শব্দার্থ বা টিকা থেকে প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ। যে শব্দার্থ বা টিকা লেখো, কাজে শব্দার্থ বা টিকা এটা তোমার খুব ভালো করে এই অংশটা পড়তে হবে। তারপর আক্ষরিক অর্থ, আক্ষরিক অর্থ মানে কি, সোনার তরী যেগুলো আছে আমার কাছে, সোনার তরী, হ্যাঁ, সোনার তরীর কিন্তু আক্ষরিক অর্থ আলাদা, ভাবার্থ আলাদা। সো আক্ষরিক অর্থ আর এইটার জন্য সোনার তরী বেস্ট, কাজে সোনার তরী এবারে একটা ইম্পর্টেন্ট অপশন হইতে পারে তোমাদের জন্য। ভাবার্থ, প্রতীকী অর্থ কিন্তু আমাকে জেনে রাখতে হবে। আর ব্যাকরণিক প্রশ্ন আসতে পারে কোথা থেকে, এই যে বানান শুদ্ধি, উচ্চারণ, সমাস, শব্দের উৎস, পদ নির্ণয় বা পদ রূপান্তর, হ্যাঁ। এই অংশগুলো থেকে তোমাদের কি ব্যাকরণের যদি আসে বাক্য থেকে, তাহলে এখান থেকেই তোমাদের আসবে।
আর একটা পদশ্রেণীও এটার মধ্যে ইনক্লুডেড হইতে পারে। পদশ্রেণী, ব্যাকরণিক পদশ্রেণী, ব্যাকরণিক পদশ্রেণী। তোমাদের যদি প্রশ্ন আসে রিটেন, তাহলে এই যে রিটেন এখান থেকে আসতে পারে বানান শুদ্ধি, উচ্চারণ, সমাস, শব্দের উৎস, পদ নির্ণয় বা পদ রূপান্তর, ব্যাকরণিক পদশ্রেণী আর বাক্য শুদ্ধি। এই কয়েকটা গ্রামার থেকে তোমাদের হচ্ছে রিটেন বিগত বছরের অ্যানালাইসিস করে আমরা বলতে পারি এখান থেকেই রিটেনগুলো আসবে। ঠিক আছে, এখান থেকেই রিটেনগুলো আসবে। ক্লিয়ার? হ্যাঁ, কিংবদন্তি বই আসলেই সুন্দর করে দেওয়া আছে। আমি ভাই শোনো, আমি তোমার যেইটা বেটার আমি তোমাকে সেইটাই বলবো। আমি যেইটা বেটার দেখো, আমি কিন্তু এখানে লিখছি কিংবদন্তি, আমি পড়াই বন্দি পাঠশালায়। সো আমার তোমাদেরকে অন্য কিছু সাজেস্ট করা উচিত ছিল, বাট আই ডোন্ট ডু দ্যাট। তোমাদের জন্য যেটা ভালো আমি তোমাদেরকে সেটাই বলবো। প্রথমে থাকলে প্রথমে এটা বলতাম। তোমার অভিযাত্রীতে তুমি ব্যাকরণগুলো খুব সুন্দর করে গোছানো অবস্থায় পাবা। হাবিব বলছে অভিযাত্রী খুব ফালতু বই, ইটস রং। কিংবদন্তিতে আলাদা লিখিত সাপ্লিমেন্ট পাবা। বাংলা বিচিত্রায় বিগত যত বছরের প্রশ্ন আছে সব পাবা। তিন সেগমেন্টের জন্য বেস্ট। হ্যাঁ, তিন সেগমেন্টের জন্য বেস্ট। ওকে, সো এই হচ্ছে তোমার ওভারভিউ। তাহলে আমরা গ্রামাটিক্যাল অংশের জন্য বানান শুদ্ধি, উচ্চারণ, সমাস, শব্দের উৎস, পদ নির্ণয়, রূপান্তর, ব্যাকরণিক পদশ্রেণী, বাক্য শুদ্ধি পড়বো। আর এগুলো পড়বো কিসের জন্য? এগুলো পড়বো আমার অনুচ্ছেদ থেকে যদি প্রশ্ন আসে। ঠিক আছে, অনুচ্ছেদ থেকে যদি প্রশ্ন আসে, অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসে। মেহেদি হাসান বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করছে কিন্তু এখন পরীক্ষা নাও দিতে পারে। পরীক্ষা দেওয়াটা কিংবদন্তি হচ্ছে আবুল হাসনাত আবদুল্লাহ ভাইয়ের বই, ভালো। জয়কল্লী অভিযাত্রী দুইটা আছে, দুইটাই হচ্ছে ভালো বই। হ্যাঁ, দুইটাই বেটার, দুইটাই তোমাদের জন্য বেটার অপশন। ওকে, আমার কাছে যা ভালো মনে হয়। এখন ব্যাকরণের জন্য আমরা 5 নাম্বারের জন্য সাজেশন নিব। 5 নাম্বারের জন্য কি কি রিটেন সাজেশন করা যায় ডিউবি ইউনিটে, সেগুলো আমরা একটু দেখি। প্রথমে আমরা বাক্য শুদ্ধি বা অনুচ্ছেদ শুদ্ধি। ধরো তোমার আমরা যেটাকে অপপ্রয়োগ বলি, হ্যাঁ অপপ্রয়োগ আমি গতদিন তোমাদের পড়াইছিলাম ফাইনাল ফাইটে, যেটাকে অনেকে অপপ্রয়োগ বলো, অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ যেটাকে বলো, শুদ্ধ প্রয়োগ। এই ক্ষেত্রে কাহিনীটা কি করতে পারে? ধরো তোমার বইয়ের কোনো একটা অংশ তুলে দিল, তোমার বইয়ের কোনো একটা অংশ তুলে দিল, তোমার বইয়ের কোনো একটা অংশ তুলে দেওয়ার পরে ধরো এই যে এখানে অনেক কিছু তুলে দিল, এরকম একটা এখানে ভুল অংশ তুলে দিল, ভুল অংশ তুলে দিল। এই ক্ষেত্রে নাটকটা ভালো অপশন, কারণ নাটকে তোমার হচ্ছে বানান দেওয়া যায়, সংলাপ চেঞ্জ করে দেওয়া যায়, উদ্ধৃতি চিহ্ন চেঞ্জ করে দেওয়া যায়। এক্ষেত্রে নাটকটা খুব ভালো অপশন। যদি আমি প্রশ্ন করতাম তাহলে নাটক থেকে প্রশ্ন করতাম। হ্যাঁ, তো অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ নাটকের বাইরে আমার কোনো গদ্য বা পদ্য থেকেও দিতে পারে, এটা যে কোনো কিছু থেকেও দিতে পারে, গদ্য বা পদ্য দিলে পদ্যর জন্য বেস্ট অপশন হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, কারণ পোলাপান পড়বে না। বিভীষণের প্রতি মেঘনাদ যদি শুদ্ধি আসে, হ্যাঁ শুদ্ধি আসলে বিভীষণের প্রতি মেঘনাদ বেস্ট অপশন, মানে বেস্ট অপশন। মানে আমি প্রশ্ন করলে এইটা দিতাম। কারণ টিচাররা কি করবেন সেটা আই ডোন্ট নো। এরপর দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণীটা কেমন হতে পারে? ধরো তোমার এখানে একটা অনুচ্ছেদ দিল, দেওয়ার পরে কিছু শব্দ বাঁকা করে লিখলো। ধরো এখানে লিখছে যে মাহিম, দেওয়ার পরে একটু বাঁকা করে লিখলো যে ঘাস খায়। তাহলে তোমার প্রশ্ন আসতে পারে যে বাঁকা হরফে লেখা বা আন্ডারলাইন করা, বা এটা নিচে আন্ডারলাইনও থাকতে পারে, বা আন্ডারলাইন করা শব্দটি কোন, শব্দটি কিসের, মানে কোন পদ, এইটা আসতে পারে। তাহলে ঘাস কি বলো, ঘাস একটা নাম, তার মানে এটা কি পদ? এটা হচ্ছে বিশেষ্য পদ। ঠিক আছে,
এরপরে দেখো তোমার সমাস আসতে পারে, এরকম সমাস 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 আসতে পারে। আবার পদ পরিবর্তন আছে, যে বিশেষ্য থেকে বিশেষণে রূপান্তর করো বা বিশেষণ থেকে বিশেষ্যতে রূপান্তর করো। আবার বাগধারা প্রবাদও থাকতে পারে, হ্যাঁ। আর শব্দার্থ বাক্য গঠন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট থিংস, কাজে এই জিনিসটা পড়বো। বানানের নিয়ম ও উচ্চারণ দিয়ে দিতে পারে, যেমন এটা এই জিনিসটাই জগন্নাথে দিয়ে দিয়েছিল। জগন্নাথে যেহেতু এবার রিটেন নাই, কাজে খুলনার জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। নট অনলি ডিউ বাট অলসো খুলনা, নট অনলি ডিউ DUB but also KU, ঠিক আছে। আবার উপসর্গ দিয়ে দিতে পারে, যে শব্দ গঠন করে উপসর্গের অর্থবাচকতা নেই, এই প্রশ্নটাও আসতে পারে, যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, বলতে কি বোঝো? মানে উপসর্গ কি, উপসর্গের কোনো নিজস্ব অর্থ নেই। যেমন আমি যদি বলি উপ, এই শব্দটার কি নিজস্ব কোনো অর্থ আছে? এটা কিন্তু নিজস্ব অর্থ নেই। কিন্তু আমি যদি এই যে হার, এটা কি একটা শব্দাংশ, এই হারের সাথে আমি যদি উপ বসাই তাহলে কি হয়? উপহার। আমি যদি এটার সাথে প্র বসাই তাহলে প্রহার। আমি যদি এটার সাথে বি বসাই তাহলে কি হয়? বিহার। মানে বিভিন্ন একটা শব্দাংশের বিভিন্ন উপসর্গ আলাদা আলাদা অর্থের দোতনা সৃষ্টি করে বা অর্থ তৈরি করতে পারে। এটাকে কি বলে? এটাকে বলে অর্থের দোতনা করা বা অর্থদোতকতা। তাহলে উপসর্গের কি নেই? উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু সেটা অন্য কোনো শব্দাংশের সাথে বারবার বসে সেই অর্থটাকে বা সেই শব্দাংশের অর্থটাকে পরিবর্তন করে দিতে পারে। এটাকে বলে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু কি আছে? অর্থদ্যোতকতা আছে। তারপর ট্রান্সলেশন আসতে পারে, যেটা মূলত আমরা ডিইউসি ইউনিটে বেশি দেখি। ডিইউসি ইউনিটে দুইটাই আসবে, বাংলা থেকে ইংরেজিও আসবে। যারা যারা কমার্সের আসো, বাংলা থেকে ইংরেজিও আসবে, ইংরেজি থেকে বাংলাও আসবে। মাস্ট, এটা লিখে নাও, এটা মাস্ট আসবে ডিইউসি ইউনিটে, হ্যাঁ। এরপরে তোমার হচ্ছে যারা ডিইউ ইউনিটে আছে, ডিইউ ইউনিটে যারা পরীক্ষা দিবা, তারা সংজ্ঞাগুলা পড়ে যাবা। ব্যাকরণের বিভিন্ন বিষয়ের সংজ্ঞা, ব্যাকরণের বিভিন্ন বিষয়ের সংজ্ঞা, ব্যাকরণের বিভিন্ন বিষয়ের সংজ্ঞা, বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। তো সংজ্ঞা যদি পড়ে যাও, ইনশাল্লাহ এটা হচ্ছে কাভার আপ হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো যেগুলো আছে, সেই জিনিসগুলো আমাকে কিন্তু মাস্ট মাস্ট পড়তে হবে, ঠিক আছে। একজন বলছে ইংলিশের জন্য টেক্সট ট্যাক্স বেস। তুমি কি জানো আমি হচ্ছে টেক্সট ট্যাক্সের অ্যাসোসিয়েট রাইটার ছিলাম? এটা কি জানো? আমি আগে টেক্সট ট্যাক্সের অ্যাসোসিয়েট রাইটার ছিলাম। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন এবং সাজেশন। এরপরে দেখো আমরা একটু ইয়ার জন্য পড়বো, নির্মিতি সাজেশন পড়বো। নির্মিতির জন্য কি তোমার সারমর্ম বা সারাংশ, এটা হচ্ছে এক টাইপ। সারমর্ম আসতে পারে হচ্ছে কবিতা থেকে, সারাংশ আসতে পারে কি থেকে? গদ্য থেকে। তোমার অনুবাদ আসতে পারে এবং ভাব সম্প্রসারণও আসতে পারে, বাট সাম্প্রতিক বা সংক্ষিপ্ত কোনো রচনাও আসতে পারে যদি এই টপিক থেকে যায়। যেমন হচ্ছে তোমার গত বছর যেমন ইংরেজিতে বৈষম্য বিরোধী আন্দোলন আসে, তো এগুলো টপিকও আসতে আসতে পারে, হ্যাঁ। তারপর দেখো সারাংশ বা সারমর্ম যেহেতু সংক্ষিপ্ত আকারে 2-3 লাইন লিখতে হয় এবং শব্দচয়ন ভালো হতে হয়, সেহেতু প্রতিদিন তুমি রিটেন ফাইটার বইটা আমার নামানোর কথা ছিল, বাট আমি এখনো নামাই নাই। এজন্য তোমাদেরকে আমি সাজেস্ট করব, যদি যাদের কাছে কিংবদন্তি নাই তাদের জন্য তো একটা আলাদা সাপ্লিমেন্ট আছে। যাদের কাছে কিংবদন্তি নাই, তোমরা হচ্ছে বাংলা বিচিত্রার জয়কলের রিটেনটা কিনবা, হ্যাঁ। জয়কলের রিটেনটা একটা বেস্ট অপশন হইতে পারে তোমাদের। জয়কলের রিটেন, যারা 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 যাদের যাদের কাছে তোমার কি ইয়া নাই, যাদের যাদের কাছে তোমার হচ্ছে রিটেন সাজেশনের অন্য কোনো বই নাই, তোমরা জয়কলির রিটেনটা পড়বা। এই জয়কলির রিটেন থেকে সরাসরি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। জয়কলির রিটেন, বুঝতে পারছো? জয়কলির রিটেন থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে, হ্যাঁ। যারা যারা এখন বই কেন নাই, তোমাদের জন্য এটা বেস্ট অপশন। এরপর দেখো ভাব সম্প্রসারণের শিরোনাম বোঝার জন্য পরীক্ষার আগে একবার দেখে যেতে হবে, আর অনুবাদ করে তোমার সেন্টেন্স মিলিয়ে মিলিয়ে পড়তে হবে, তাহলে দীর্ঘদিন ওকে। এরপর আমরা দেখো এখন প্রশ্ন সলভ করব। 22-23 সেশনের একটা প্রশ্ন সলভ, যেই প্রশ্ন সলভ নিয়ে আমরা একটু এখন কথা বলবো। তাহলে আমার কি কি প্রশ্ন আসবে, কি কি প্রশ্ন আসবে, কি কি প্রশ্ন আসবে, কি কি প্রশ্ন আসবে না, সেইগুলা ক্লিয়ার। আমি কি বলছি? রিটেনের জন্য জয়কুলের রিটেন, হ্যাঁ। তাহলে কি কি প্রশ্ন আসবে, কি কি প্রশ্ন আসবে না, এটা হচ্ছে তোমরা ক্লিয়ার? বুঝতে পেরেছো বাবুরা? বাবুরা একটু কমেন্ট করে জানাও। বুঝতে পেরেছো বাবুরা?
এই রকি, এই তুমি দুইটা পানি একসাথে রাখছো কেন? এত কনফিউজ হয়ে গতদিনের পানিটা খেয়ে ফেলছিলাম। এটা মশা পড়ছে না মাছি পড়ছে কি পড়ছে আল্লাহ জানে। এইটা তোমাকে আমি বললাম না সরাও এটা। হাত চলে গেছে, আমি কি করবো? ইয়ার টিস্যু দাও। হ্যাঁ বিপি থেকে নিলে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে, এখন দেখো তাহলে চলো আমরা একটু হচ্ছে রিটেনের প্রশ্নটা দেখি। প্রথমেই বলছে মানব কল্যাণ অলৌকিক কিছু না। প্রথমে কি বলছে? মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এক জাতির মানব ধর্ম, তাই এর তথা মানব মর্যাদার সাথে হিউম্যান ডিগনিটি সম্পর্ক অবিচ্ছেদ্য। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে এটা হচ্ছে কি তোমার একটা ডিরেক্ট প্রবন্ধ থেকে একটা ডিরেক্ট অংশ তুলে দিয়েছে, প্রবন্ধ থেকে ডিরেক্ট তুলে দিয়েছে, প্রবন্ধ থেকে ডিরেক্ট একটা পার্ট তুলে দিয়েছে। হ্যাঁ, যে এই অংশটা পড়বা, এই অংশটা থেকে তোমার প্রশ্ন সলিউশন চলে আসবে। হ্যাঁ, তাহলে দেখো মানব কল্যাণের সাথে এখানে হিউম্যান ডিগনিটির অবিচ্ছেদ্য সম্পর্ক। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে কি দেখতে পাও? দেখতে পাই দুস্থ, অবহেলিত, বাস্তুহারা, স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ, রিহ্যাবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ। রেড ক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি কি প্রমাণ করে না? মানব কল্যাণ কথা হচ্ছে মানব ভবনে হ্যান ত্যান একটা দেওয়া থাকলো। এরপর দেখো প্রশ্ন কিভাবে আসে। প্রথমে বলছে মানব কল্যাণের সাথে মানব মর্যাদার সম্পর্ক কেন অবিচ্ছেদ্য। মানে তুমি মানব কল্যাণ এই অংশটার সাথে কেন এই যে মানব মর্যাদা আছে সেটার একটা সম্পর্ক কেন অবিচ্ছেদ্য। তাহলে তোমার কাছে যেই পার্সপেক্টিভটা মনে হয়, একটা জিনিস খেয়াল করবা, তোমার কিন্তু প্রশ্নের জায়গায় এরকম সংক্ষিপ্ত থাকবে, প্রশ্নের জায়গায় কি থাকবে? শর্ট থাকবে। কাজে এই শর্ট অংশের মধ্যেই তোমাকে লিখতে হবে। তাহলে বেশি জিনিস লেখা যাবে না, বেশি জিনিস লেখা যাবে না। তোমাকে প্রথমে কার সঙ্গে কার সম্পর্ক বলছে? মানব মর্যাদা। কাজে তুমি মানব মর্যাদার সাথে মানব কল্যাণের সম্পর্ক প্রথম লাইন থেকেই দেখাবা, যে মানব মর্যাদার সাথে মানব কল্যাণের সম্পর্ক অবিচ্ছেদ্য। কারণ সম্পর্ক অবিচ্ছেদ্য কারণ, হ্যাঁ, কারণ নিচে লেখা হলো। কারণ কি করা হলো? নিচে লেখা হলো। তারপর তুমি কি করলা? একটু কলন দিলা, তারপরে নিচে এই জায়গা থেকে লিখলা। এইটা যদি করো তুমি 100% কট খাবা। কট 1000%, যদিও পসিবল না, 1000% কট খাওয়ার সম্ভাবনা আছে যদি এইভাবে লেখো। মানব মর্যাদার সাথে মানব কল্যাণের সম্পর্ক অবিচ্ছেদ্য কারণ নিচে লেখা আছে। এটা তোমার ইয়ার প্রশ্ন না, বোর্ডের প্রশ্ন না যে তুমি এইভাবে লিখবা। এটা কি বোর্ডের প্রশ্ন না, এটা এমনি লিখলে কি কট। তোমাকে প্রথমেই আলোকপাত করতে হবে মানব কল্যাণ এবং মানব মর্যাদা জিনিসটা কি একই রকম কি না। একই রকম যেহেতু, কাজেই তোমার মানব কল্যাণ কি? মানুষের উপকার করছো, দারিদ্র দূরীকরণ করছো, রাষ্ট্রায়ত্ত করছো, সেই কাজগুলো করছো। এই জিনিসটার সাথে মানব মর্যাদা সম্পর্ক কতটুকু? এইগুলো করলে মানব মর্যাদা কি বৃদ্ধি পাচ্ছে, বা মানব মর্যাদা ত্বরান্বিত হচ্ছে, বা মানুষের উপকার করে তোমার ভালো লাগছে, এই জিনিসগুলো এখানে আলোকপাত করতে হবে। কারণ নিচে লেখা হলো। আবার অনেকে কি করে এখানে দাঁড়িয়ে দেয়, হ্যাঁ, মেয়েরা তো বেশি করে এগুলো। তো এই জিনিসগুলা তোমার বাদ দিতে হবে। ওকে, এরপর দেখো গদ্যাংশটিতে ব্যবহৃত কি এবং কি এর মধ্যে পার্থক্য কি। দেখো আমাদের এখানে দুইটা জিনিস আছে, একটা কি কি, একটা হচ্ছে আমার সর্বনাম, একটা সর্বনাম। প্রথমে আমাদের দেখতে হবে এখানে কি, একটা কি হচ্ছে সর্বনাম, আরেকটা কি কি, আরেকটা কি হচ্ছে অব্যয়, আরেকটা কি অব্যয়। এখন তোমাকে এই জিনিসটাতে ফোকাস করতে হবে। এখন তুমি দেখো এখানে কিন্তু বলছে প্রশ্ন আগে দেখতে হবে, প্রশ্নে কিন্তু বলছে ব্যাকরণগত। তুমি খালি লিখলা এই কি মানে হ্যাঁ বা না উত্তর, এই কি মানে বেশি প্রশ্ন চাওয়া হইলে তখন উত্তর,
হ্যাঁ, এই জিনিসগুলো লিখলা, সেইটা তো লিখবাই, কিন্তু তোমার ব্যাকরণগত পরিচয়টাকে লিখতে হবে, কোনটা সর্বনাম কোনটা অব্যয়, কেন সেটা অব্যয়। আমি কিন্তু এটা পড়াইছিলাম গতদিন, তোমাদের যেদিন পদ পড়াইছিলাম সেদিন কিন্তু এটা ব্যাখ্যা দিয়েছিলাম যে এইটা কেন অব্যয় বা এটা কেন সর্বনাম, এই জিনিসগুলো কিন্তু তোমাকে জানতে হবে। হুম, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। আমি বলছিলাম যে এইটা তিনটে হিসেবে ব্যবহার হয়, এই কি কয়টা কি হিসেবে ব্যবহার হয়, তিনটে কি কি কি, এটা হচ্ছে সর্বনাম হিসেবে ব্যবহৃত হতে পারে, সর্বনাম হিসেবে ব্যবহৃত হতে পারে, এটা বিশেষণ হিসেবে ব্যবহার হতে পারে, আবার অ্যাজ ওয়েল অ্যাজ এটা কি ক্রিয়া বিশেষণ হিসেবে ব্যবহার হতে পারে, ক্রিয়া বিশেষণ হিসেবে ব্যবহার হতে পারে। তো এর সবচেয়ে সহজ উদাহরণ কি, তুমি এই তিনটা ব্যাখ্যা করবা, তারপর এর অর্থ কি দেয়, এটা হচ্ছে কোনো কিছু বিশ্লেষণ করার জন্য, আর এই কি, এটা হ্যাঁ না উত্তরের জন্য। তাহলে এই কি, এটা হচ্ছে অব্যয়, আর এইটা হচ্ছে তিনটা হয় সর্বনাম বিশেষণ ক্রিয়া বিশেষণ। এটা তো আমার অর্থগতটা গেল, ব্যাকরণগতটা আলোচনা হইলো, এরপর প্রত্যেকটার একটা করে উদাহরণ দাও, তারপরে তুমি এখানে 2-এ 2 মার্ক পাবা ইনশাল্লাহ, আমি এনশিওর করতে পারি এটা। দেখো, অসীম এবং অনন্ত সম্ভাবনা পদবন্ধের প্রাসঙ্গিকতা এবং তাৎপর্য সংক্ষেপে লেখো। তাহলে তোমাকে কি দুইটা আলাদা আলাদা লিখতে হবে। অসীম মানে কি, অসীম মানে সীমাহীন, অসীম মানে কি সীমাহীন, আর অনন্ত সম্ভাবনা মানে কি, অনন্ত সম্ভাবনা মানে যেটারও সীমাহীন সম্ভাবনা আছে। তাহলে এই দুটো কি, এই দুটো তোমাকে আলাদা আলাদা করে দুইটা আলাদা আলাদা অংশে লিখতে হবে। যেহেতু কি বলছে, প্রাসঙ্গিকতা ও তাৎপর্য লেখো, তার মানে তুমি যখন টিকা পড়বা, টিকা বা শব্দার্থ পড়বা, মানে এটা আসলে তোমাকে টিকা লিখতে বলছে, টিকা। হ্যাঁ, এই টিকা মানে হচ্ছে যেটা তোমাকে দেওয়া হয়, এই টিকা সেই টিকা না, এই টিকা হচ্ছে এই যে এই টিকা যখন দিবা তখন। সো তোমাকে টিকা এবং শব্দার্থগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, তোমাকে এই টিকা এবং শব্দার্থ কিন্তু ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু এখানে ধরা খাবা। আচ্ছা, তারপর দেখো, গদ্যাংশটিতে ব্যবহৃত ইংরেজি শব্দের তালিকা তৈরি করো। এখন তোমার ওই যে আবার বললাম যে এইভাবে যদি লেখো যে গদ্যাংশটিতে ব্যবহৃত ইংরেজি শব্দের তালিকা তৈরি করা হলো, তাইলেও কিন্তু কর 1000%। তুমি ডিরেক্ট এখানে ঘ নাম্বারের উত্তর দিবা, জায়গা যেহেতু থাকবে। তুমি হচ্ছে তারপরে তুমি এখন দেখো কোনটা কোনটা তোমার হচ্ছে ইংরেজি শব্দ আছে। যেমন আমরা এখানে দেখছি হিউম্যান ডিগনিটি, এটা কি, এটা হচ্ছে ইংরেজি একটা শব্দ, হিউম্যান ডিগনিটি কি শব্দ, ইংরেজি একটা শব্দ। এরপরে তারপর আমরা দেখছি বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলছে, সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ। তার মানে রিলিফ কি, একটা আমার ইংরেজি শব্দ। রিহ্যাবিলিটেশন, এটা একটা ইংরেজি শব্দ। রেড ক্রস, এটা একটা ইংরেজি শব্দ। ট্রাইব, এটা একটা ইংরেজি শব্দ। গো অফ হিউম্যানিটি, এটা একটা ইংরেজি শব্দ। এটা কি, এগুলো সবগুলো ইংরেজি শব্দ। তাহলে ইংরেজি শব্দ যেগুলো আছে, তোমরা শব্দ ভান্ডার বা শব্দ সম্ভার পড়ছো মনে হয়, আমরা এই যে ইংরেজি শব্দ যেগুলো আছে, সেই ইংরেজি শব্দ বের করার একটা সহজ পদ্ধতি আছে। ইংরাজি শব্দ বের করার একটা সহজ পদ্ধতি আছে। ইংরাজি ইংরাজি বের করার একটা সহজ পদ্ধতি আছে। পদ্ধতিটা কি, পদ্ধতিটা হচ্ছে যেই শব্দের তোমার মুখস্থ করতে হবে না, যেই শব্দের বাংলা ও ইংরাজি ইংরাজি বাংলা ও ইংরাজি উচ্চারণ একই হবে। দেখো, তুমি এই যে ট্রাইব, হ্যাঁ, এই যে রেড ক্রস, রেড ক্রসকে তুমি যদি ইংরেজিতে লেখো কি হবে, রেড ক্রস। তাহলে দেখো, ইংরেজিতেও একই, বাংলাতেও একই। তুমি এখন রিলিফ, তুমি এখন রিলিফ না লিখে তুমি এখন ইয়াও লিখতে পারো, রিহ্যাবিলিটেশন লিখতে পারো, রিলিফই লিখতে পারো। দেখো, রিলিফ, রিলিফ। আবার তুমি হিউম্যানকে এখন বাংলায় লেখো, তাহলে কি হবে, হিউম্যান। বাংলাও উচ্চারণ যা, ইংরেজিতে উচ্চারণ যা, দুইটা যখন সেম হয় তখন সেটাকে আমরা ইংরেজি বলি। যেমন ইউনিভার্সিটি, অফিস, বক্স, হ্যাঁ, ইংরেজি বাংলা সব সেম হবে, ঠিক আছে। এরপরে দেখো, এরপর এটা 22-23-এর প্রশ্ন আমরা সলভ করলাম। 22-23-এর প্রশ্নের পরে আমরা 23-24-এর একটা প্রশ্ন সলভ করতে, এই তো দেখো 22-23 আর একটা সারমর্ম আসছে। সারমর্ম, এটা তো তোমাদের তোমরা সারাংশ থেকে সারমর্মতে একটু বেশি আলোকপাত করবে। হ্যাঁ, আবার এইটাও করতে পারো যে বিগত বছরগুলোতে যেহেতু সারমর্ম আসে, এবার সারাংশগুলো দেখে যেতে পারো। তারপর দেখো, ডিউ ইউনিট আসে কি 22-23-এ, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠালায়, কেউ বা মরে তোমার চাপে, তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানটানি, তেমনি করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচায় ফেলো। মানে এখানে অন্যের উপকার করছে, মানে সবসময় নিজের কথা না ভেবে মানুষের কথাও আসলে ভাবনা চিন্তা করতে বসে। মানুষের মানে তুমি নিজের স্বার্থের জন্য মানুষকে কি অবজ্ঞা করো, কিন্তু মানুষকে অবজ্ঞা না করে মানুষের বিপদে হাত বাড়ায় দিলে সেইখানেই কি তুমি অনেকখানি সুখ পাবা, বা পরোপকারের যে সুখ বা প্রত্যুপকারের যে সুখ, সেই সুখটা আসলে পাবা। এটার সাথে কি আপনার প্রতিদান গল্পের একটা মিল আছে, মানে প্রতিদান পদ্যের একটা মিল আছে। সো সেই জিনিসটা ইন্টারকানেক্টেড করে দিবা, দিয়ে
না কিনে তুমি ওই অংশটা করবা, ঠিক আছে? সো আমি তোমাকে নেক্সট যেটা সাজেশন করব যে আহ, এখানে যেটা আসতে পারে সেটা হচ্ছে দেখো বানান ভুল এবং বাক্যের অসঙ্গতি দূর করে বাক্যগুলো আবার লেখো। ধরো এখানে কিছু বাক্য দেওয়া থাকতে পারতো, যে বাক্যগুলার যে বানান ভুল আছে, যেমন ওখানে উপরে কি কি বানান ভুল আছে, কিসের কিসের বানান ভুল আছে, কিসের কিসের বানান ভুল আছে, এটা মনে হয় ভুল জায়গায় ঢুকে পড়ছে, ভুল জায়গায় ঢুকে পড়ছে। ওকে, কিসের কিসের ভুল আছে সেটা তোমাকে লিখতে হবে। এবার দেখো ডিউ বি ইউনিটে 23-24 যেটা আমার পদ থেকে আসে, আমার পদ থেকে আসে, তার মানে বুঝছো প্রশ্ন কেমন হবে? তোমরা যারা হালকার উপর ঝাপসা পড়ে আসছো এতদিন, হালকার উপর যারা ঝাপসা পড়ে আসছো তারা তো বুঝছো কেমন, কেন 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 তোমাকে পুরা বাংলা পড়তে হয়। বাংলায় যদি ইংরেজি শব্দ থাকে ওই শব্দকে বাংলায় লিখবে না, ওটা বাংলায় লিখে দেখবা, তারপর দেখবা। অন্বেষা দত্ত ভাইয়েরা যদি আগে বলতো, কি বলতো যে বই কিনতে অন্য বই, তাহলে ওগুলা কিনবে কে? ভাইয়া বিশ্বাস করো, তোমরা তোমরা যারা যারা আমাকে নক করছো, তোমরা কখনোই আমার থেকে যে বইটা মানে কোম্পানি সেই বইটা চালানোর জন্য সাজেশন পাইছো এমন আমার থেকে অন্তত পাও নাই। আমাকে যারা নক করছো আমি তোমাদেরকে বলছি যে বাংলার জন্য তুমি এই বইগুলো দেখতে পারো। আমি তোমাকে সিলেক্টিভ কোনো বই বলিনি যে এই বইটাই তোমাকে পড়তে হবে। তোমরা যারা আমার সাথে যাদের মেসেজ হয় বা যাদের মেসেজ আমি ভুল ক্রমে দেখি, হ্যাঁ, তা বা যারা আমার পেজে মেসেজ দাও, আমার পেজে আমি মূলত অ্যাক্টিভ, আমি হচ্ছে ইনবক্সে তেমন অ্যাক্টিভ না, আমি আমার পেজ এবং আমার গ্রুপটাতে অ্যাক্টিভ। তো যারা গ্রুপে সাজেশন চাও বা পেজে সাজেশন চাও, আমি তোমাকে কখনোই বলি নাই যে তোমার এই জিনিসটাই কিনতে হবে, এই জিনিসটা না কিনলে তোমার জীবন বৃথা, এমন কেউ কখনো বলতে পারবে না। সো তোমরা দোষ দিলে যারা তোমাদেরকে বলছো তাদেরকে দোষ দিবা, আমাকে দোষ দিবা না। আমি অনেক কষ্টে তোমাদের অনেক কিছু ম্যানেজ করে সব কিছু করে তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি। কাজে আমি যতটা সম্ভব, আমি জীবনে কখনো তোমার হচ্ছে 12টা-1টার আগে ঘুম থেকে উঠি না। আজকে আমি তোমাদের জন্য সকাল 10টায় ঘুম থেকে উঠছি, কেউ বলতে পারবে না আমি কোনোদিন সকালে ক্লাস নিয়েছি, কোনো ব্যাচ বলতে পারবে না। আমি যতদিন ধরে বন্দি পরিষদ আছি এখন পর্যন্ত কোনো ব্যাচ বলতে পারবে না যে আমি সকালে ক্লাস নিয়েছি, এক্সেপ্ট রমজান মাস, কারণ রমজান মাসে সব ক্লাস সকালবেলা হয়। আর সেরি করে তখন ঘুমাইতাম না, ইজিলি ক্লাস নেওয়া যেত। বাট এই যে এই সময় এসে আমি তোমাদের ধরো এখন তো আমার ঘুমায় থাকার কথা, বা আমি তোমাদের জন্য কেন আসি, হ্যাঁ? সো যেহেতু তোমাদের আমার প্রস্তুতিটা একটু অগোছালো মনে হয়েছে, শেষ সময় তোমাদের যতটুকু সাপোর্ট দেওয়া যায় আমার এন্ড থেকে, যাতে করে তোমরা যখন ডিউতে আসবে তখন ইন নিয়ার ফিউচার তোমরা তো আমার ছোটো ভাই বোন হবা, তাই না? তো যতটুকু সাপোর্ট দেওয়া যায় আমি আমার এন্ড থেকে দেওয়ার চেষ্টা করতেছি। কাজে তুমি এখন আমাকে ইনডিরেক্টলি দোষারোপ করতেছো, এটা তো উচিত না ভাইয়া। আমি তো তোমাকে ডিরেক্ট আজকেও বললাম যারা যারা নার্সিংয়ে আছে বা যারা যারা আমার ঢাবি সিতে আসে, কেউ কোনোদিন বলতে পারবে না আমি ডিরেক্ট তোমাদেরকে বইয়ের সাজেশন দিচ্ছি। আজকে বইয়ের সাজেশন কেন দিলাম? কারণ তোমাদের সামনে রিটেন আছে, এখন তোমরা যেহেতু বলছো যে ভাই এই জিনিসটা কিনা আমার ভুল হয়েছে, তাহলে এই জিনিসটা দেখতে পারো, এই জিনিসটা দেখতে পারো, বুঝছো? আমি আনাজ, তুমি একটা কথা, তুমি একটা কাজ করিও, তুমি আমার গ্রুপে একটু পোস্ট করে দিও ভাইয়া প্লিজ, হ্যাঁ, প্লিজ একটু দিয়ে দিও, আমি দেখে নেব। যারা যারা তোমরা এখন হাল ছেড়ে দিচ্ছ, তোমরা একটু কষ্ট করে আমার হচ্ছে লাস্টের হচ্ছে যেই তোমরা হচ্ছে যারা যারা হচ্ছে ভাবছো যে এখন ডিউ হবে না, হাল ছাড়িও না, শেষ পর্যন্ত লেগে থাকো। ফাইনাল ফাইটগুলো সবগুলো শেষ করে দাও, সবগুলো কনফিউশন ইনশাল্লাহ আমি ফাইনাল ফাইটে দূর করে দিব। আর রিটেনের ক্লাস আমি আরও একটা নিব, সেই রিটেনের ক্লাস আমি সব কিছু করে নিব। মানে অ্যানালাইসিস করে একটু পড়তে হবে, মানে পড়বো একটু অ্যানালাইসিস করে পড়বো আগে থেকে। আর রিটেন তো এমনি পড়ার জিনিস না, রিটেন হচ্ছে যেমন আমি আমার ঢাবি সিতে পড়াইছি, যখন ক্লাস নিয়েছি ক্লাসের সাথে সাথে রিটেন পড়াইছি, যে ক্লাসের সাথে যেটা রিটেন লাগবে, যেমন ওদের বাক্যশুদ্ধি আছে, ট্রান্সলেশন আছে, ঠিক তেমনি আমি যখন বাংলা লেকচার 9 নিয়েছিলাম আমি বলছি যে এই লেকচার 9টা থেকেই তোদের রিটেনের 4 মার্ক কভার হয়ে যাবে। সো তখন ওদেরকে রিটেন পড়াইছি, আবার আলাদা করে ট্রান্সলেশন পড়াইছি। কাজে রিটেন পড়াইতে হয় তোমার, যখন আমি অপরিচিতা পড়াচ্ছি অপরিচিতার সাথে আমি রিটেনটা পড়াই দিলাম। আমার অফলাইন ব্যাচে যেটা করছি প্রতিদিনের সাথে আমি রিটেনটা
পড়াই দিছি, বা অপরিচিত যখন যেই টপিক পড়াইছি তখন সেই টপিকের যে রিটেনটা আসার সম্ভাবনা আছে সেই রিটেনটা আমি পড়াই দিছি। এতে করে কি হয়েছে, এদের প্রস্তুতিটা অনেক ভালো হয়েছে, অনেক একটা গোছানোর প্রস্তুতি হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। বা রিটেনে আমাদের সময় কোনো কাহিনী করবে না তো? অবশ্যই কাহিনী করবে, কেন কাহিনী করবে না? রিটেন নিয়ে আমার ইউটিউবে খালি জাস্ট এরকম একটা ভণ্ডামি মার্কা ভিডিও দেওয়া আছে। আমি আসলে ভণ্ডামি মার্কা ভিডিও কেন বলতেছি, কারণ সেই সময় পোলাপান আমাকে অনেক চাপ দিছে, মানে আমি না পেরে আমি আসলে রিটেনের ভিডিও বানাইছি 3টা। ঢাবি খাওয়ার অনেকে আমাকে বলছে ভাই রিটেনের ভিডিও দেন। আমার তো ইউটিউব চ্যানেলে বেশি দিনের না, মাত্র 216টা না 17টা সাবস্ক্রাইবার আছে। 1 মাস আগে ইউটিউব চ্যানেল খুলছি একটা। হ্যাঁ, আমি তো ইউটিউবে তেমন অ্যাক্টিভও ছিলাম না। সো আমার একটু পড়ালেখা নিয়ে বিজি ছিলাম। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এইগুলোতে তেমন ফোকাস দিইনি, বুঝছো। ভন্ডামি মার্কের ভিডিও মানে যেগুলা যেগুলো আসে অ্যানালাইসিসটা দেখাইছি, কী কী সাজেশন আসবে সেগুলো দেখাইছি। যেমন তোমাদেরকে এইভাবে প্রশ্ন সলভ করে দিচ্ছি, এগুলোও করি নাই। সো ওটা দেখার থেকে না দেখাই বেটার। আমি তোমাকে কখনো বলবো না, বুঝছো, আমার ভিউ ব্যবসার জন্য যে তুমি দেখলে আমার ভিউ বাড়বে, আমার চ্যানেলে অ্যাড আসবে, এগুলো আমি তোমাকে কোনো দিনই সার্চ করবো না, এটা তুমি শিওর থাকতে পারো। কাজে আমার আমার জিনিসটা তুমি দেখতে পারো না। হ্যাঁ, আমার জিনিসটা তুমি দেখতে, আমার ওই জিনিস না দেখলেও ভালো, কারণ তোমার থেকে এখানে ওইখানে থেকে এখানে বেশি গুছায় পড়াই দিচ্ছি। আর আমার আর আমার ইউটিউব চ্যানেলে আমি মূলত হচ্ছে 9-10-এর ভিডিও বেশি দিচ্ছি এখন, কারণ 9-10 নিয়ে আমাকে একটু ধরতে হবে তো। সো 9-10-এর ভিডিও দিচ্ছি, পোলাপান ভালো রেসপন্স করতেছে, দ্যাটস দ্য ইস্যু। সো দেখো ডিউবি ইউনিট 23-24-এর আমরা যদি একটু কথা বলি, 23-24-এ যদি একটু আলোকপাত করি, আসছে কোথা থেকে? আমার পর থেকে আসে। মানে আমি তোমাদেরকে ক্লাসে এক্সট্রা কোনো কথা বলি না, বাট আজকে ওই যে ওর কমেন্টটা দেখে, কে যেন কমেন্টটা করছে, ওর কমেন্টটা দেখে বল ভাইরা যদি অন্য বইয়ের কথা বলে, আমি তো কখনো বলি নাই, সো আমার উপর কেন দোষ আসবে? এখন দেখো এখানে বলছে যার ভিত্তি পচে গেছে তাকে একদম উফরে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে। দেখো এটা বইয়ের লাইন থেকে আসে। হ্যাঁ, দেশের যারা শত্রু, যাদের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। এই যে এই লাইনটা, এটা থেকে এখন একটা প্রশ্ন আসতে পারে। আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডাকে। এই কথাটা আমার 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 সাথে একদম বাস্তব কথা। আমি এমন কোনো তোমাকে জিনিস সাজেস্ট করবো না যেটা হচ্ছে তোমার একদম সত্যকে অস্বীকার করে। আমি তোমাকে এখানে অভিজাতির কথা বলছি, আমি তোমাকে এখানে কিংবদন্তির কথা বলছি, কেন বলছি? কারণ যেটা সত্য সেটাকে তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত, রাইট? আমি কোনোদিনই কারোর বাণীকে বেদ বাক্য বলে মেনে নিব না, এটাও আমার ক্ষেত্রে সত্য, যদি তার সত্যতা প্রাণে তার সারা না দেয়। তুমি এখন আমি কেন তোমার কিংবদন্তির কথা বলছি, কেন আমি তোমাকে বাংলা বিচিত্রের কথা বলছি? দ্যাটস ওয়াই এটা বলছি, কারণ হচ্ছে আবার আরেকটা বই আছে রিটেন সামিট, এই বইটাও ভালো। Okay. এখন দেখো উপরের অংশটুকু কার লেখা, কার লেখা? দেখো কার লেখা সহজভাবে বলা যাচ্ছে যে এটা কাজী নজরুলের লেখা, কাজী নজরুল ইসলামের লেখা। কোন রচনার অংশবিশেষ? এটা হচ্ছে আমার পথের অংশবিশেষ। আরেকজন বলছো ভাইয়া মেসেজ সিন করে না অ্যাটিটিউডের জন্য। আমার বন্দি পাঠশালায় সবচেয়ে বেশি ব্যাচ হচ্ছে আমার, মানে যেগুলো ব্যাচে আমি ক্লাস নিই, আমার 10টা ব্যাচ। তুমি ওয়েবসাইটে যেয়ে দেখবা, এসন অফ মাইন্ড দিয়ে সার্চ দিবা, আমার ব্যাচ হচ্ছে 10টা। 10টা ব্যাচের মধ্যে নার্সিংয়ের 3টা। হ্যাঁ, নার্সিংয়ের 3টা। আর আমি এসএসসি সেগমেন্টের বাংলা ক্লাস নিই, আর হচ্ছে অ্যাডমিশন ডিইউসিতে নিই, তারপর হচ্ছে তোমার ডিইউ এতে কিছু ক্লাস নিয়েছি 3-4টা, ডিইউসিতে হচ্ছে 9টা ক্লাস নিয়েছি। এই সো আমার এত স্টুডেন্ট, তোমরা হয়তো ভাবতে পারো যে ভাইয়া শুধু আমাদের ডিইউ এ ক্ষয় ইউনিটারি ক্লাস নাই। সো এত স্টুডেন্ট, আমি যদি মেসেজ দিই, একদিন সারাদিন কী করছি বুঝছো, সারাদিন 7টার দিকে করছি, মানে ঘুমতে করছি 7টার দিকে, সন্ধ্যা 7টা, সকাল 7টা না, সন্ধ্যা 7টা, 7টার দিকে উঠছি। পরের দিন ভোর 6টা পর্যন্ত আমি খালি মেসেজে রিপ্লাই করছি, তারপরে মেসেজ শেষ হয় নাই। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা, আমার 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 জায়গাটাও বুঝতে হবে ভাইয়া। এই বন্দি পাঠশালা সবচেয়ে বেশি কোর্স আমার, আমার সিঙ্গেল কোনো কোর্স নাই বাংলার জন্য, তারপরেও বিভিন্ন কোর্স আমার আছে। সো এইগুলা দিয়ে একটু পেইন যায় বেশি। হ্যাঁ, আগুনের সম্মার্জনা বলতে কি বোঝায় দেখো, যেটাকে আমি মিন করছিলাম, সো সেইটা কি, এটা হচ্ছে তোমার টিকা থেকে আসে, শব্দার্থ বা টিকা। কাজে আমি তোমাকে শব্দার্থ বা টিকাটা কেন ইম্পর্টেন্স দিচ্ছি, কারণ এটা থেকে বিগত বছরে প্রশ্ন আসছে। কাজে শব্দার্থ টিকা থেকে আবারও প্রশ্ন আসতে পারে, শব্দার্থ টিকা ভালো করে পড়ে যাওয়া। সেটা বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন হোক, বিভীষণের প্রতি মেঘনাদ হোক, বিভীষণের প্রতি মেঘনাদ অনেক অনেক শব্দার্থ ঠিক আছে, সো সেগুলো পড়ে যেতে হবে, বা প্রতিবেদন হোক।
জাবির জন্য ক্লাস নেবেন না? হ্যাঁ, জাবির জন্য ক্লাস আমি নিব, তোমাদের কোনো সমস্যা নাই। জাবির ক্লাস তোমাদের বাকি যে ক্লাসগুলো হবে মানে ফাইনাল ফাইট, প্রতি বছর ফাইনাল ফাইট ক্লাসগুলো আমি নিছি, প্রতি বছর ফাইনাল ফাইট ক্লাসগুলো আমি নিছি, আমি ফাইনাল ফাইট ক্লাসগুলো নেব। মানে এই যে শেষ সময় যেমন গত বছর চট্টগ্রাম নিছি, রাজশাহী নিছি, জাহাঙ্গীরনগর নিছি, জাতীয় নিসনি, জিএসটির ফাইনাল ফাইট আমি নিছি। তো লাস্ট টাইমের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো সলিউশন ক্লাসগুলো আমি নিব। তুমি খাবা? আমাকে আমি খাবো না? নিয়ে আসবো নাকি? হ্যাঁ, আমার ওয়ালেটটা নাও। কি কি আনবা? কি খাবেন আপনি? আচ্ছা, আচ্ছা আচ্ছা, তুমি যে আমাকে ফোন দিও। মোবাইল টাকা দেয় তো রুটি নিয়ে আসি আপনার জন্য। আমি চুল টুল কাটেন, রুটি টুটি নিয়ে আসি। চুল কাটতে আসবা? কম সময় লাগবে, সাইডগুলো তুমি আগে খাবার আনিও, আমার ক্লাস এখনই শেষ হবে। শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর 10 মিনিট লাগবে সর্বোচ্চ। ওকে, কি নিয়ে আসবো? কয়টা রুটি? তেল ছাড়া পরোটা আনিও। কয়টা? তেল ছাড়া পরোটা আনবা 2টা। সবজি? সবজি না, স্যুপ যদি পাও স্যুপ আনবা। স্যুপ নাই তো, ডিম আর সবজি। তারে ডিম অমলেট আনবা আর ডাব আনবা। ওকে, ঠিক আছে। আমি না খায় তোদের ক্লাস নিচ্ছি, তোরা একটু অ্যাটেনশন দে। হ্যাঁ, সাহিত্য পরিক্রমা নামের একটা টপিক আছে, ওইখান থেকে কেমন প্রশ্ন আসে ওইটা ওইটা পড়া হয় নাই। সাহিত্য পরিক্রমা বলতে আমি বুঝছি তুমি মনে হয় বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে কথা বলছো। সো বাংলা সাহিত্যের ইতিহাসের জন্য এইটা তোমার হচ্ছে ডিইউতে তেমন ইম্পর্টেন্ট না, বাট তুমি যখন জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা ইটস 1000 টাইম ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিইউতে 2-1টা প্রশ্ন আসে, আর ইউতেও প্রশ্ন আসে, কাজে এটা ডিইউ এর জন্য না পড়লেও হবে, এখন পড়ার দরকার নেই। ঠিক আছে, এখন পড়ার দরকার নেই। ঠিক আছে, এই সময় রিটেন সম্ভব? কেন রিটেন সম্ভব না? তোমরা যারা রিটেন পড়তেছো না ভাই, তোমরা কেন রিটেন পড়ো? রিটেন এখন পড়তে হবে, রিটেন এখন পড়তে হবে। হ্যাঁ, রিটেন পড়তে হবে, রিটেন পড়তে হবে। তোমাদের 15 দিনের কামব্যাকের সময় আছে, সমস্যা নাই। ইমারত পড়ে যাওয়ার কথা কেন বলা হয়েছে? ইমারত পড়ে যাওয়ার কথা কেন বলা হয়েছে বলো? আর লেখক কোন দাসত্বের কথা বলছে? এখানে ভণ্ডামি বলতে কি, এখানে এগুলো সবগুলো টিকা থেকে আসে। টিকা, টিকা মানে কি? টিকা মানে হচ্ছে যেটা শব্দার্থের মতো বাট যেটা একটু বিশ্লেষণ করে লিখতে হয়, শব্দার্থের মতোই বাট কি একটু বিশ্লেষণ করে লিখতে হয়, সেটাকে টিকা বলে। সেটাকে কি বলে? সেটাকে হচ্ছে টিকা বলে। বুঝতে পারছো? এরপর দেখো, ধ্বনিটির প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে ধ্বনি কাছে ঋণী সে যায় পাছে ধরা, এই ভাবটি সম্প্রসারণ করো। তার মানে ভাব সম্প্রসারণ আছে। ধ্বনিটির প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে ধ্বনি কাছে ঋণী সে যা পাছে ধরা পড়ে। তো এখন তোমাকে এই ক্ষেত্রে কি করতে হবে? একটা ভাব সম্প্রসারণের হেডলাইন দিতে হবে। যে কাজটা করবা, হেডলাইনটা দিবা। হেডলাইন দেওয়ার পরে তোমার হচ্ছে মূল ভাব অত কিছু লেখার দরকার নেই। হেডলাইন দেওয়ার পরে তুমি যে কাজটা করবা, তুমি ডিরেক্ট সম্প্রসারিত ভাব লিখবা। সম্প্রসারিত ভাব লিখবা। সম্প্রসারিত ভাব লেখার পরে তুমি ডিরেক্ট এটা এখান থেকে আনসার করা শুরু করবা। ঠিক আছে, কোনো কিছু লেখা দরকার নেই, মূল ভাব সিদ্ধান্ত এগুলো কিছু লেখা দরকার নেই। এখানে কোনো ধরনের গ্যাপ দেওয়া যাবে না। এইচএসসি হলে আমি সাজেশন দিলাম গ্যাপ দেওয়ার, বাট এখানে গ্যাপ, নো গ্যাপ। বাট হেডিং মাস্ট। হেডলাইন তোমাকে ধরে, হেডলাইন তোমাকে ধরতে হবে, হেডলাইন তোমাকে ধরতে হবে, হেডলাইন তোমাকে ধরতে হবে। যদি হেডলাইন ধরতে না পারো ভাইয়া, এখান থেকে তোমার 5 মার্কের মধ্যে 1 মার্ক অটোমেটিক গেছে। বাকি থাকে কত মার্ক? বাকি থাকে 4 মার্ক। তখন এই সম্প্রসারিত ভাব তখন 4 মার্কের মধ্যে আনসার করবে, 4 মার্কের মধ্যে তোমাকে দিয়ে দিবে। হ্যাঁ,
ঠিক আছে, এরপরে আসেন। এরপরে তোমার আরেকটা আছে বসুমতী কেন। আমি একটু আগেই বললাম যে বসুমতী কেন। আমি তোমাদেরকে হচ্ছে সারমর্ম সারাংশের হেডলাইন দিয়ে দিব, এই হেডলাইনগুলো শোনো, টেনশন নাই, আমি আছি তো। আমি প্রথম দিনও তোমাদের একটা কথা বলছি, মাহিম ভাই ইজ হিয়ার, নো ফেয়ার। আমি তোমাদেরকে হেডলাইন কিছু দিয়ে দিব ভাব সম্প্রসারণের, সেগুলো একটু দেখে যাবা এক নজর দেখে যাবা। আমি তোমাকে সারাংশ এবং সারমর্ম কিছু দিব, সেগুলো তুমি ইন্টারনেট থেকে পড়ে নিবা। সারাংশ সারমর্ম ইন্টারনেট থেকে পড়ে নিবা। আর হচ্ছে ভাব সম্প্রসারণ কিছু দিব, সেগুলো ইন্টারনেট থেকে পড়ে নিয়ে একটু কষ্ট করে, কয়েকদিন কষ্ট করো, দিব। আমি কালকের ক্লাসে ইনশাল্লাহ আজকের মধ্যে ম্যানেজ করে তোমাকে কালকে দিয়ে দিব। এগুলো নিয়ে প্যারা নিও না ভাই, আমি আছি তো, ভয় পেও না। এই কয়েকদিন শুধু এই জিনিসগুলো পড়ো, আর আগের যে পড়াগুলো আছে সেগুলো রিপিট করো, ইনশাল্লাহ ডিউতে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তোমার ডিউতে তো ফার্স্ট হল লাগতেছে না। তুমি কি করবা, তোমার সব অ্যান্সার করার দরকার নেই। 15টার মধ্যে তোমার এখানে 7টা বা 8টা হইলেই তুমি কি পাস মার্ক। হ্যাঁ, সো তুমি এখানে দেখবা যে তোমার 9 থেকে 10টা হওয়ার সম্ভাবনা কতটুকু, 9 থেকে 10টা। আর এই রিটেনে তুমি চেষ্টা করবা যে বাংলায় হচ্ছে তোমার 20-এর মধ্যে তুমি যাতে হচ্ছে 12 বা 13 পাও। হ্যাঁ, 12 বা 13 পাইতে গেলে কী করতে হবে, ফার্স্ট পেপার থেকে আসে 10 মার্ক। সো তুমি এখান থেকে ধরো, আমি ফার্স্ট পেপার প্রস্তুতি খুব ভালো ধরলাম, আমি দেখলাম তুমি 8 পাইছো, আর 12 আর 2 এখান থেকে ধরো 4 মার্ক পাবো না। সো একটু কৌশল হয়ে পড়তে হবে, তোমাকে তো 15 আর বেশি পাইতে হচ্ছে না। হ্যাঁ, এখান থেকে 9-10 পাও, এখান থেকে 15-এর মধ্যে 9-10 পাও, এখান থেকে 8-4-12 মার্ক পাও। সো তোমার হচ্ছে 10 আর এখানে 12, তাহলে এই যে 22 মার্ক যদি থাকে তুমি লর জন্যও অ্যাপ্লাই করতে পারবা। 22 মার্ক থাকলে তুমি লর জন্যও অ্যাপ্লাই করতে পারবা। একটু কৌশলী হয়ে পড়ো। ইংরেজিতেও সেম, তুমি হচ্ছে 15টার মধ্যে তুমি 7টা পারো, 6টা পারো, কোনো সমস্যা নেই। বাট এখানে তোমার হচ্ছে তাহলে এখানে একটু 13-14 মার্ক পাও, তাহলে 13-14 মার্ক পেলে এখানেও 20, তাহলে তুমি লতে অ্যাপ্লাই করতে পারতেছো। একটু কৌশলী হয়ে পড়তে হবে, তোমাকে তো একদম 15টাই পারতে হবে এমন না, তার জন্য তুমি 15টায় দাগাবা না, 15টা দাগানোর দরকারই নেই। রিটেনের নেগেটিভ মার্ক নাই, রিটেনের যত সম্ভব তুমি যদি, এটা সাজেশন দিচ্ছি, রিটেনে যদি নাও পড়ে যাও, যা আসবে কিছু তো বুঝবা, সেটা লিখবা। রিটেন ফাঁকা রাখবা না। আমি তোমাকে বলছি, রিটেন ফাঁকা রাখবে না। আমার এক স্টুডেন্ট, ওকে আমি এই সাজেশন দিয়েছিলাম, ও গৃহ পড়ে নাই, ও হচ্ছে এইটা করে তোমার ডিউতে 1430তম হয়েছে, এখন পড়তেছে হচ্ছে তোমার বিশ্ব সংস্কৃতি ও ধর্ম, কি যেন একটা সাবজেক্ট আছে, ওয়ার্ল্ড রিলিজন অ্যান্ড দ্যান। সো এই রিটেন ফাঁকা রাখা যাবে না, কমন আসুক আর না আসুক, তোমাকে রিটেন লিখে আসতে হবে। রিটেন আপনাকে লিখে আসতে হবে, রিটেনের বাইরে আপনাকে যাওয়া যাবে না। বাংলা ফাইনাল ফাইট পড়লেই কি হবে? হ্যাঁ, বাংলা ফাইনাল ফাইট পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি সবগুলা কভার করে দেওয়ার চেষ্টা করব। আমি পড়ানোর পরে তোমাকে নিজেও প্র্যাকটিস করতে হবে, খালি আমি পড়াইলে হবে না, তোমাকে নিজেও প্র্যাকটিস করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সেম টাইম। ঠিক আছে, তাহলে এখানে আমার টার্গেট করব হচ্ছে 9 থেকে 10 মার্ক, এখানে টার্গেট করব হচ্ছে 8-4-12 মার্ক। তাহলে 12 আর 10-এ 22 মার্ক পাচ্ছি। সো 22 মার্ক ইজ মোর দ্যান ইনাফ। 20 পাইলেও সমস্যা নেই, 20 মার্ক টার্গেট করো। এখানে ধরো তুমি টার্গেট করো হচ্ছে 8 মার্ক, এখানে টার্গেট করো হচ্ছে তোমার 12 মার্ক। 8-12-20, সো এখানে 20 পাইলেও সমস্যা নেই। বলছি তো ভাইয়া, বাংলা ফাইনাল ফাইট পড়লে হবে, বাট তোমাকেও পড়তে হবে অ্যাজ ওয়েল। শুধু আমি নিজে পড়লে হবে না, তোমাকেও পড়াতে হবে। তো আমি তোমাদেরকে দিয়ে দিব সাজেশন, সমস্যা নেই। দেখো 23-24-এ কিন্তু একটা অনুবাদ আসছিল, দ্য টুমরো অ্যাজ ইয়েস্টারডে, দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ ইন দ্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। দেখো এই যে যখন অনুবাদগুলো আসবে, অনুবাদগুলো কি করবা, অনুবাদগুলোর একটা সহজ উপায় আছে। শেষ থেকে শুরু করবা। এক্সিস্টেন্স মানে কি? অস্তিত্ব। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স মানে কি? অস্তিত্বের লড়াই। তাহলে লড়াই কে থাকবে? অস্তিত্বের লড়াইয়ে সারভাইভ করবে। সারভাইভ মানে কি? অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকবে কে? দ্য ফিটেস্ট মানে কি? যে যোগ্য। অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকবে হচ্ছে যারা যোগ্য। দ্য ফিটেস্ট মানে কি? যারা যোগ্য। সো অনুবাদের ক্ষেত্রে বা ট্রান্সলেশন যদি আসে, তাহলে শেষ থেকে শুরু করবা। অনুবাদ বা ট্রান্সলেশনের ক্ষেত্রে যেটা করতে হবে, কি করতে হবে? শেষ থেকে শুরু। হ্যাঁ, শেষ থেকে শুরু করতে হবে। তাহলে আমার শেষ থেকে শুরু করলাম, তাহলে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স,
এটা কি অস্তিত্বের লড়াই। তাহলে অস্তিত্বের লড়াই টিকে থাকতে গেলে কি করবে? টিকে থাকবে কারা? যারা হচ্ছে যোগ্য। বাট হোয়ার অ্যাজ ইন দ্য পাস্ট সেলফিশনেস ওয়াজ দ্য মেজার অফ ফিটনেস। তাহলে মেজার অফ ফিটনেস মানে কি? তোমার হচ্ছে অস্তিত্বের পরিমাপক। হ্যাঁ, অস্তিত্বের পরিমাপক। তাহলে মেজার অফ ফিটনেস কি? অস্তিত্বের পরিমাপ। ওকে, বাট হোয়ার অ্যাজ ইন দ্য পাস্ট সেলফিশনেস, এখানে তোমার আগে আমরা কি দেখলাম? স্বার্থপরতা কি তোমার ফিটনেসের একটা মেজার ছিল। সো ইন দ্য ফিউচার সার্ভাইভাল ভ্যালু উইল বি ডিটারমাইন্ড বাই ব্রেথ অ্যান্ড ডেপথ অফ লাভ। মানে ফিউচারে আমরা কি করব? ডেপথ অফ লাভ মানে ভালোবাসার গভীরতা এবং কি তার বিশ্বাসযোগ্যতা। ওকে, সো মডার্ন সায়েন্স ইজ টিচিং অ্যাজ ইট নেভার টট বিফোর দ্যাট নো ওয়ান লিভস ফর হিমসেলফ অ্যালোন। অর্থাৎ কোনো একাকী কেউ, নো ওয়ান মানে কেউ একাকী বাস করতে পারে না, বা তুমি এই সাইড থেকেও করতে পারো, বা কেউ একাকী বাস করতে পারে না। বাট ট্রান্সলেশনের ক্ষেত্রে তোমাকে শেষ থেকে শুরু করতে হবে। যেমন যেমন হচ্ছে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। ধরো এইটা তোমার আসলো, যেমন সেই ইউনিটে কতবার এটা আসলে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। তাহলে ইনভেনশন মানে কি? ইনভেনশন মানে কি? উদ্ভাবন। তাহলে উদ্ভাবনী কি হচ্ছে? উদ্ভাবনীর জননীকে প্রয়োজনীয়তা, বা এটাও করতে পারো, বা আবার প্রথম থেকেও করতে পারো যে প্রয়োজনীয়তা উদ্ভাবনীর কি জননী, যে কোনো একটা কাজ করতে পারো। বাট শেষটা তোমাকে অবশ্যই কি আইডেন্টিফাই করতে হবে। এরপর দেখো এটা গৃহ থেকে আসছে, গৃহ থেকে সরাসরি একটা প্রশ্ন তুলে দিছে, যে প্রশ্নটা নিয়ে আমরা একটু আলোকপাত করব। এখানে কি আছে দেখো, যখন আমরা রাজকন্যা রাজবধূরা, এটা একদম গৃহ থেকে ডিরেক্ট তুলে দিছে। তারপরে কি প্রশ্ন করছে দেখো, প্রভু গৃহ বলতে কি বোঝায়? প্রভু গৃহ বলতে যেটাকে আমরা গৃহ স্বামী বলতে পারি, বা যারা হচ্ছে গৃহের মালিক। হ্যাঁ, বা দুর্যোগ দুর্ঘটনায় নারী প্রভু গৃহে থাকতে কেন বাধ্য হয়? লঙ্কা কাণ্ডর কথা কেন, কোন কাহিনীতে পাওয়া যায়? কিভাবে এই লঙ্কা কাণ্ড সংঘটিত হয়েছে? এটা হচ্ছে আমরা বিভীষণের প্রতি মেঘনাদে দেখি, বিভীষণের প্রতি মেঘনাদে দেখছি, বা হচ্ছে রাবণ বধের কাহিনী দেখছি। কোন কাহিনীতে পাওয়া যায়? যেটা গৃহতে উদ্বেগ আছে। হ্যাঁ, এখন তোমরা বিভীষণের প্রতি মেঘনাদের কথা তোমরা যদি উল্লেখ করো তাহলে কিন্তু হবে না। বইয়ে যেটা আছে মানে গৃহতে যেটার কথা উল্লেখ আছে সেটা। এই তো দেখো, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থোদ্যোগতা আছে, ব্যাখ্যা করো, এবং অনুচ্ছেদ থেকে উপসর্গ গঠিত দুইটি শব্দ লেখো। তাহলে অনুচ্ছেদে আমার দুইটা উপসর্গ যদি লিখি, তাহলে উপসর্গ কি আছে? উপসর্গ এখানে আছে অতিক্রম। অতিক্রম এটা একটা উপসর্গ, তারপর এই আর কি উপসর্গ আছে? তারপর তোমার হচ্ছে এখানে প্রকাণ্ড একটা উপসর্গ। কয়টা লিখতে বলছে? দুইটা লিখতে বলছে। তাহলে আমি দুইটা লিখলাম। দুইটাকে কি? একটা অতিক্রম, একটা কি প্রকাণ্ড। তাহলে লিখলাম। তাহলে অনুচ্ছেদ থেকে দুইটি লেখাও কি? অতিক্রম আর প্রকাণ্ড। এখানে কি বলছে? এখানে বলছে যে উপসর্গের অর্থবাচকতা নেই। অর্থবাচকতা মানে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু তার অন্য কোনো কিছুর অর্থের দোতনা আছে, মানে অন্য কোনো কিছুকে তৈরি করতে সে সাহায্য করে, বা কোনো একটা শব্দ তৈরি করতে সে সাহায্য করে। অর্থাৎ অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্বৈতকতা আছে। এরপর দেখো, শব্দার্থ কি লিখবা? সোপান লিখবা, কলেবর লিখবা, অমনি নিঃস্বাদ লিখবা, এবং বসান। তার মানে কি? তোমাকে আমি বারবার যেটা বলছি শব্দার্থ বা টিকা, এটা তোমাকে সবগুলার ভালো করে পড়তে হবে। বারবার দেখো, বারবার যেটা বলছি শব্দার্থ টিকা। এরপর দেখো, গৃহ শব্দ চারটি। গৃহ মানে কি? গৃহ মানে ঘর। গৃহ মানে কি? বাড়ি। গৃহ মানে কি? আলয়। গৃহ মানে কি? নিকুঞ্জ। এরকম চারটা লিখবা, তাহলে হবে। সো প্রতিশব্দও তখন আসতে পারে, আবার বিপরীত শব্দও আসতে পারে। সো এখান থেকে আমরা ফাইনালি যেটা বলছি, যেই সিদ্ধান্ত আসতে পারি সেটা হচ্ছে, দেখো সারমর্ম আছে, আমি একটা ছোট্ট দেশালয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না। মানে হচ্ছে নিজেকে আসলে ছড়াই দেওয়ার যে প্রত্যয়, সেটা নিয়ে এখানে কথা বলছে। ওকে, এরপর দেখো আবার বাংলায় অনুবাদ আসে। বাংলায় অনুবাদ দেখো, লেট ইন দ্য আফটারনুন পিপল পোর ইনটু দ্য স্ট্রিটস অফ ঢাকা। হ্যাঁ, তো এই তোমার হচ্ছে অনুবাদও আসতে পারে। তাহলে তোমার 25-26-এর জন্য কি করণীয়? 25-26-এর জন্য যে জিনিসটা করণীয় সেটা হচ্ছে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ লক্ষ্য করব। ঠিক আছে, আসো। তাহলে আমাদের আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। তাহলে তোমাদের যদি রিটেন সম্পর্কে ধারণা পেয়ে যাও, তাহলে সকলেই আমার জন্য দোয়া করবা। হ্যাঁ, আর আমার যেই
গ্রুপ আছে, সেই গ্রুপে একটু হচ্ছে তোমরা রিভিউ টিভিউ দিবা, আমার গ্রুপ, সেই গ্রুপে রিভিউ দিবা, তোমার নোট যেটা করছো রিটেনের নোটটা শেয়ার করবা, রিটেনে কোনো ডাউট থাকলে সেই ডাউটটা এখানে সলভ করবা। ওকে, আর হচ্ছে আমার যদি ক্লাস নিয়ে কোনো সমস্যা জানাতে চাও তাহলে বন্দি পাঠশালা, অনেকের সমস্যা থাকতে পারে আবার অনেকের ভালোও লাগতে পারে, সো তোমরা এটা জানাবা হচ্ছে বন্দি পাঠশালা রিভিউ এখানে জানাবা, অ্যাজ ওয়েল অ্যাজ নোটও এখানে দিবা। ঠিক আছে, ওকে। এখন তোমাদেরকে আমরা আগামী ক্লাসে কী পড়াবো, মানে লিখিত 2-তে কী পড়াবো। লিখিত 2 এই অংশে আমরা যে গ্যাপগুলো ধরাই দিছি সেই গ্যাপগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের যা গ্যাপ আছে, তো তোমাদের যা গ্যাপ আছে মানে রিটেন নিয়ে তোমাদের যা গ্যাপ আছে সেইটা আলোচনা করবা, গ্যাপ আছে সেইটা বলবা, সাজেশন দিব, এগুলো একটু ভালো করে পড়তে হবে, কোনটা থেকে কি পড়তে হবে, কি কি পড়বো না পড়বো, আর হাউ টু সলভ, কীভাবে সলভ করব, হাউ টু সলভ। ঠিক আছে, সো দ্যাটস দ্য ইনফরমেশন। সো তোমাদের জন্য ভাইয়া আমার বাংলা সাহিত্যের ইতিহাস পুরো রিটেনের জন্য তোমরা হচ্ছে রিটেন সামিট কিনতে পারো, রিটেন জয়কলি কিনতে পারো, যে কোনো বই কিনতে পারো। ডিউ যাক, তারপরে তোমাদেরকে ইয়ে নিয়ে কথা বলবো, হ্যাঁ রিটেন নিয়ে কথা বলবো, আর লাস্ট ওই ক্লাসে ডিউ নিয়ে কথা বলবো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সব ক্লাসে সব কিছু। ঠিক আছে, সি সম্পর্কে ক্লাস নেবো, হ্যাঁ সবগুলো ফাইনাল ফাইট আমি নেবো, কোনো সমস্যা নাই, প্রত্যেকটার আগে ফাইনাল ফাইট নিয়ে নিব। ইনবক্সে মেসেজ দিন, আচ্ছা দেখবো, সমস্যা নেই। আল্লাহ হাফেজ, আজান দিয়েছে, নামাজ পড়ে আসো।